আচ্ছা দাদা আছি, শুরু করেন। জাহিদ হাসান চলে এসছে, বলছে দাদা স্টার্ট করে দেন, এত কথা বলেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি মোহাম্মদ তারেক মাহমুদ আছি, শুরু করে দিলাম। গতকালকে আমাদের এই ক্লাস এই এমসিকিউটা বাকি ছিল, ঠিক আছে? তাহলে দাদা এবং দিদিরা সবাই দেখেন, প্রথম প্রশ্নটা কি বলেছিল, নিচের তথ্যের আলোকে এই প্রশ্নটার উত্তর দাও। আচ্ছা কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। ভেরি গুড। এক্স অক্ষের সাথে রেখা দুটি যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখন রেখা দুইটা না আঁকাইলে তো আমি বুঝবো না যে কিভাবে আছে চিত্রটা। হ্যাঁ, তো চিত্রটা আঁকাইতে হবে। তো এই ধরনের রেখার ক্ষেত্রে আপনাদেরকে না গতকালকে শিখাইলাম যে এটাকে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর লেখা যায়। তাহলে এটাকে কি লেখা যায়, এক্স বাই মাইনাস ফোর প্লাস ওয়াই বাই মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান। তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। এটাকে এই জাতীয় রেখার আকৃতি দেওয়া যায়, তাই না? তাইলে দেখেন তো, মাইনাস ফোর কমা জিরো বিন্দুটা হচ্ছে এইখানে, আর হচ্ছে জিরো কমা মাইনাস ফোর বিন্দুটা হচ্ছে এইখানে। তাহলে এই রেখার চিত্রটা হবে এইরকম। কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে ভাইকে বলতে পারেন। হ্যাঁ, তো জিরো কমা মাইনাস ফোর আর মাইনাস ফোর কমা জিরো, তাহলে এটা এইরকম। এবার সেকেন্ডটার ক্ষেত্রে আমরা যাই। সেকেন্ডের ক্ষেত্রে যদি আমরা যাই, সেকেন্ড ইকুয়েশনটা কি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু, মাইনাস টু, তো মাইনাস টুকে ওই পাশে নিয়ে গেলাম, ইকুয়াল টু টু। তাহলে এটা কত হবে, এক্স বাই টু প্লাস ওয়াই বাই মাইনাস টু ইকুয়াল টু কত, ওয়ান। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন, এটাকে একটু চিত্রে বসাই। তাহলে এক্স এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা কত, টু। তার মানে টু কমা জিরো একটা বিন্দু, এই যে টু কমা জিরো বিন্দুটা এটা। আরেকটা বিন্দু কত বলছে, জিরো কমা মাইনাস টু বিন্দু। হ্যাঁ, জিরো কমা মাইনাস টু বিন্দুটা এইদিকে কোথাও, জিরো কমা মাইনাস টু বিন্দুটা। তাহলে এই রেখাটাও যদি আঁকাই, তাহলে এখন মজার জিনিস খেয়াল করেন, কি বলছে, বলছে এই রেখা এবং এই রেখা দুইটা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে। এখন দেখেন তো এক্স অক্ষ কোনটা, এক্স অক্ষ হচ্ছে এইটা, আর একটা রেখা হচ্ছে এইটা, আর একটা রেখা হচ্ছে এইটা। তাইলে এই দুইটা রেখা এক্স অক্ষের সাথে কি এই ত্রিভুজটা তৈরি করছে না, এই ত্রিভুজটা তৈরি করছে। তো আপনাকে বলছে এই যে ত্রিভুজটা উৎপন্ন করলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তা আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু জানলেই চলে। তো দেখেন তো, প্রথম শীর্ষবিন্দুটা কি আপনি জানেন? জানেন। দ্বিতীয় শীর্ষবিন্দুটা কি আপনি জানেন? জানেন। তৃতীয় শীর্ষবিন্দুটা এই যে এইটা কি আপনি জানেন? জানেন না। তাহলে এই শীর্ষবিন্দুটা বের করতে হবে। তাহলে মজার জিনিস খেয়াল করেন, এইটা একটা রেখা, এইটা একটা রেখা, দুইটা রেখা পরস্পর কি এই বিন্দুতে ছেদ করছে না? তার মানে দুইটা রেখার যে সমীকরণগুলোকে আমি যদি সমাধান করি, তাহলেই তো এই বিন্দুটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে এই সমীকরণ দুইটাকে আমি সমাধান করি। তাহলে এই সমীকরণ দুইটাকে যদি সমাধান করি, সমীকরণ দুইটা লেখেন। আচ্ছা দেখেন, লেখাও লাগবে না, এই সমীকরণ দুটো এমনভাবেই দিছে, দুইটা সমীকরণকে যোগ করেন। যোগ করলে কি আসবে দেখেন তো, এক্স প্লাস এক্স টু এক্স, আর ওয়াই প্লাস ওয়াই তো কাটাই চলে যাবে, আর চারের থেকে দুই গেলে কত থাকে, দুই থাকে। তার মানে টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। দেখেন আপনি যোগ করে, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, মাইনাস ওয়ান। আর এক্স ইকুয়াল টু যদি মাইনাস ওয়ান এখানে বসায় দেন, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসবে, মাইনাস থ্রি। ওয়াই ইকুয়াল টু কত আসবে, মাইনাস থ্রি। তার মানে এক্স এর ভ্যালুটা এখানে মাইনাস ওয়ান, আর ওয়াই এর ভ্যালুটা এখানে মাইনাস থ্রি। তাহলে দেখেন তো, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু জানি। এই শীর্ষবিন্দুটা মাইনাস ফোর কমা জিরো, এই শীর্ষবিন্দুটা টু কমা জিরো, আর এই শীর্ষবিন্দুটা মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি। তাহলে এদেরকে কি সারাশের নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করতাম, তাই না? তো এন্টি ক্লকওয়াইজ ঘুরান। প্রথম বিন্দুটা ধরেন মাইনাস ওয়ান মাইনাস থ্রি, তারপরে বিন্দুটা ধরেন যে টু কমা জিরো, তারপরে বিন্দুটা হচ্ছে মাইনাস ফোর কমা জিরো, তারপরে আবার হচ্ছে প্রথম বিন্দুটা বসাইতে হয় মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি। ঠিক আছে ভাই, কমা বলতেছি, এটা স্লিপ অফ টাং, তো এগুলো বাদ দিয়েন। মানে হচ্ছে আমি কিভাবে বসাইছি সেটা তো বুঝছেন, উপরে ভুজগুলা লিখছি, নিচে কোটিগুলা লিখছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত, হাফ ইন্টু, সবাই প্র্যাকটিস করে ফেলেন সারাশের নিয়ম, এটা শূন্য যোগ তিন চারা 12, তারপরে মাইনাসে প্লাস হয়ে তিন দুগুণা 6 হয়ে গেল। ঠিক আছে, তারপরে মাইনাস জিরো, দ্যাটস ইট। তাহলে 12 আর 6 কত, 18, 18কে 2 দিয়ে ভাগ করলে কত, 9। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হচ্ছে 9 বর্গ একক। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, 9 বর্গ একক। তা আপনি বলুন ভাইয়া এই অঙ্কটা তো অনেক বড়, এটা কি বোর্ড পরীক্ষায় আসছে বা বোর্ড পরীক্ষা আসবে? ভাইয়া এই বোর্ড পরীক্ষায় এটা আসছে, বিগত একটা সালে এটা বোর্ড পরীক্ষা আসছে, সেখান থেকে ভাইয়া নিয়ে আসছি। তো হচ্ছে এই অঙ্কটা এইভাবে যদি না করেন, আপনি কিন্তু বুঝতে অসুবিধা হবে। সবাই কি পুরো অঙ্কটা বুঝছি? ভাই কিন্তু অনেক আস্তে আস্তে বলছি, ক্লিয়ার কিনা সবাই ভাইকে জানাই, বুঝতে পারছি কিনা সবাই ভাইকে জানাই। ভাই আজকে একটু তাড়াতাড়ি শেষ করেন, পরে আবার সাদাব ভাইয়ের ক্লাস আছে, একটু রেস্ট না নিলে মাথা কাজ করে না। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে পারছি সবাই, ক্লিয়ার? কারো কোথাও সমস্যা আছে? পুরো জিনিসটা ওকে হয়েছে কি সবার?
এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, আই হোপ সবাই এটা ক্লিয়ার। কারো যদি সমস্যা থাকে ভাইকে বলতে হবে, না বললে কিন্তু লাভ নাই, এবং বলতে হবে দ্রুত, কারণ হচ্ছে আমাদের ক্লাসটা খুব লিমিটেড টাইমের জন্য। আচ্ছা, পরেরটা দেখেন কি বলছে, এত রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলেছে? বলেছে এত রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। তাহলে এই রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ মানেই জিনিসটা কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, তাই না? ওই জাতীয় আকারে দিতে হবে। তাহলে ফার্স্টে আসেন এই রেখাটার সমীকরণটাকে আমরা সাজাই। এই রেখাটার সমীকরণটা হবে কত, এক্স বাই -7 প্লাস ওয়াই বাই -7/2 হবে এই রেখাটার সমীকরণ, ইকুয়াল টু 1। ঠিক আছে, কিভাবে করলেন ভাইয়া? ভাইয়া 7টাকে মনে মনে ওই পাশে নিছি, -7 হয়েছে, -7 দিয়ে ভাগ দিলে এক্স বাই -7 প্লাস ওয়াই বাই -7/2 লিখলে দেখবেন যে এই সেম জিনিসটা থাকে। ঠিক আছে, আপনারা করে দেখেন, তাইলেই হবে। তো ভাইয়া তো এক্সপিরিয়েন্সড, এই জন্য এই লাইনটা আমি ডিরেক্ট করতে পারছি। তাহলে এখন দেখেন কি বলছে, এই রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। তো এই রেখাটার চিত্রটা ভাইয়া ফার্স্ট আঁকাই। এই রেখাটার চিত্রটা যদি আঁকাই, এটা কত হবে দেখেন, -7,0 বিন্দুটা হবে এখানে, আর হচ্ছে 0,7/2 বিন্দুটা হবে এইখানে, 0,-7/2 বিন্দুটা হবে এইখানে। তাহলে এই রেখাটা হবে এইটা। তো এখন আপনাকে কি বলছে, এই রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। ঠিক আছে, এই রেখাটার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ কি এইটুকু অংশ না, এইটুকু অংশ। বলছে এইটা যদি কোনো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত। তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। তাহলে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটা, এটা যদি হয় ওই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে, বাহুটাকে স্কোয়ার করে দিলে বর্গের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই বাহুটা আমার বের করতে হবে। সবাই ক্যালকুলেটর ইউজ করেন। দুইটা বিন্দু যদি জানা থাকে, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই কি, এই বাহুর দৈর্ঘ্য না? এই যে দেখেন, এই দুইটা বিন্দুর মধ্যকার দূরত্বই তো এই বাহুর দৈর্ঘ্য। তাহলে দুই বিন্দুর মধ্যকার দূরত্ব কিভাবে নির্ণয় করবো, √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা আমি করবো না, সবাইকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো, ক্যালকুলেশন করে আমাকে এখনই জানান উত্তর কত। এটা আমি আর করবো না। ঠিক আছে, তাইলে কি পাচ্ছি, √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই টোটালটা হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুটার দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্যটাকে আপনি যদি স্কোয়ার করে দেন তাহলে যেই মান আসবে সেটাই হচ্ছে কি, আপনার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, আপনার কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখি তো কে কে আছি, কে কে বুঝছি। আচ্ছা, আগের প্রশ্নটায় সমস্যা হয়েছে না? আগের প্রশ্নটা আরেকবার বুঝাই দিব, চিল। ঠিক আছে, যাদের সমস্যা হয়েছে তাদেরকে আরেকবার বুঝাই দিব। আচ্ছা, নাফিসা আঞ্জুম বলছে 61.25। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে 61.25। ঠিক আছে কিনা জানি না, বাট 61.25 বলছেন মানে এটাই হয়তো বা হবে। ঠিক আছে, খ নম্বর। তো যারা করতেছেন সবাইকে ধন্যবাদ। তো ভাইয়া হচ্ছে আগের অঙ্কটা আরেকবার রিভিশন দিব, খুব ঠান্ডা মাথায় দেখতে হবে, এটা না বুঝলে কিন্তু হবে না, এটা বড় প্রশ্ন এমনিতেই। এই একটা রেখা এবং এই একটা রেখা, দুইটা সরল রেখার সমীকরণ। তাইলে এই রেখাটাকে আমি কি করতে পারি, চাইলে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আকৃতিতে সাজাইতে পারি। সেম ভাবে এই রেখাটাকেও চাইলে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আকৃতিতে সাজাইতে পারি। কেন সাজাইলাম, কারণ আমি চিত্র আঁকা বুঝতে চাচ্ছি। তাইলে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 মানে কি, এটাকে যদি আমি চিত্রে বসাই, তার মানে এটা হচ্ছে -4,0 বিন্দু, আর এই বিটা হচ্ছে 0,-4 বিন্দু হবে। তাহলে -4,0 বিন্দু এই সাইডে বসাইলাম, আর 0,-4 বিন্দু এই যে এখানে, খেয়াল করছেন 0,-4 বিন্দুটা এই যে এখানে, এই দুইটা বিন্দু আমি বসাইছি। তো এই দুইটা বিন্দু বসাইলে দুই বিন্দুগামী যেই সরলরেখাটা সেটাই হচ্ছে এই রেখাটা, এই প্রথম রেখাটার সমীকরণ ভাইয়া বা চিত্র ভাইয়া আঁকায় ফেললাম। সেম ভাবে দ্বিতীয় রেখাটাও আঁকাবো। এটা কত, 2,0 বিন্দু এবং 0,-2 বিন্দুগামী। তাহলে 2,0 বিন্দুটা হচ্ছে এইখানে, আর 0,-2 বিন্দুটা কোথায়, এই যে এইখানে, 0,-2 বিন্দুটা এইখানে। তাহলে এই দুই বিন্দুগামী একটা সরলরেখা ভাইয়া আঁকাইলাম। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এই সমীকরণ পাইছি, তারপরে এই সমীকরণ পাইছি। এখন আমার প্রশ্নে কি বলছে, এক্স অক্ষের সাথে রেখা দুইটি যেই ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এইটা প্রথম রেখা, এইটা দ্বিতীয় রেখা, আর এইটা হচ্ছে এক্স অক্ষ। তাইলে এক্স অক্ষের সাথে এই যে দুইটা রেখা, এই যে একটা রেখা, এই যে আরেকটা রেখা, এক্স অক্ষের সাথে ওরা কি করলো, একটা ত্রিভুজ তৈরি করলো না, এই যে ত্রিভুজটা, খেয়াল করছেন, এক্স অক্ষের সাথে এই ত্রিভুজটা তৈরি করলো। হ্যাঁ, এখন এই ত্রিভুজের আমি দেখছি প্রথমে এই একটা বিন্দু দেওয়া আছে, এই আরেকটা বিন্দু দেওয়া আছে, এই যে এটা -4,0 বিন্দু আর এটা 2,0 বিন্দু। তাইলে আমি শুধুমাত্র যদি এই ত্রিভুজের এই শীর্ষবিন্দুটা বাইর করতে পারি অ্যাট এনি কস্ট, তাহলেই তো আমার হচ্ছে তিনটা শীর্ষ জানা হয়ে গেল। আর ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু জানলে গত ক্লাসে শিখাইছি কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়। আচ্ছা, গেল। তো এখন এই শীর্ষবিন্দু বের করতে গিয়ে আমি খেয়াল করলাম এই রেখা আর এই রেখার ছেদবিন্দুটা হচ্ছে এই বিন্দুটা। তাইলে হচ্ছে
দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করতে পারেন না, দুইটা সরলরেখাকে সমাধান করবেন নর্মাল নিয়মে, সমাধান করলেই দেখবেন -1, -3 বিন্দু হয়ে যায়। এই যে দেখেন ভাইয়া এখান থেকে বের করে ফেলছি, তাহলে এই বিন্দুও জানি, এই বিন্দুও জানি, এই বিন্দুও জানি। এখন একজন প্রশ্ন করছেন আমি দেখছি, ভাইয়া -1, -3 নিলেন কেন? সমস্যা নেই, আপনি প্রথম বিন্দুটা -4,0 নেন, তারপরে এটা নেন, তারপরে ওইটা নেন, তাহলে হবে এই যে সারাংশের নিয়মে ফেলে ক্ষেত্রফল বের করবেন। অথবা আপনি এটা আগে নেন, তারপরে এটা নেন, তারপরে এটা নেন, তাহলেও হবে। অথবা আপনি প্রথমে 2,0 নেন, তারপরে -4,0 নেন, তারপরে -1, -3 নেন, তাহলেও হবে। কিন্তু আপনি যদি এরকম করেন -1, -3 নিলাম, তারপরে দিয়ে মানে একটু এলোমেলো করে নেন, তাহলে আর হবে না, ঠিক আছে? মানে একটা সিকোয়েন্সে যেতে হবে সব সময়, ঠিক আছে? একটা সিকোয়েন্সে যেতে হবে সব সময়। তো আমি আশা করব এই দুইটা টাইপ সবার ক্লিয়ার, আশা করব এই দুইটা টাইপ সবার ক্লিয়ার। কারো কি সমস্যা আছে? কারো কি সমস্যা আছে? ভাইয়া তো ভালো অভিনয় করতে পারেন। আমি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি থেকে চ্যাম্পিয়ন একজন মানুষ, ঠিক আছে? মানে পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেতা। তো যাই হোক, তো এখন দেখেন একটি বর্গক্ষেত্রের দুইটি বাহুর সমীকরণ এত এবং এত হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো এগুলা কি চিত্র আঁকাইতে হবে, হ্যাঁ? আচ্ছা দেখেন, বর্গক্ষেত্রের দুইটা বাহুর সমীকরণ দেওয়া আছে। বর্গক্ষেত্রের একটা বাহু কত? y-4 = 0, তার মানে y = 4, y-4 = 0 যদি হয় এটাকে আমি লিখতে পারি y = 4। আর আরেকটা ইকুয়েশন কি বলছে? y-8 = 0, তার মানে হচ্ছে y = 8। তার মানে বর্গক্ষেত্রের দুইটা বাহুর দৈর্ঘ্য বা দুইটা বাহুর সমীকরণ আমি জানি। তাহলে আসেন এখন আমরা একটু চিত্রে যাই। মনে করেন এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। এখন আপনারা আমাকে বলেন তো y = 4 কোন রেখাটা হবে? দেখেন তো x, এই যে এইটা কি, y = 0 রেখা হচ্ছে x অক্ষ, তাই না? y = 1 রেখা হচ্ছে এই বরাবর, y = 2 রেখা এই বরাবর, তার মানে y = 4 রেখা এদিকে কোথাও হবে, y = 4 রেখা এদিকে কোথাও হবে। সেম ভাবে আপনি দেখেন y = 8 রেখাটা কি আরেকটু উপরে কোথাও হবে, তাই না? কারণ কি, এই যে দেখেন এটা যদি মূল বিন্দু বা 0, 0 বিন্দু হয়, যত উপরে উঠবেন y 1 2 3 4 5 6 7 8 এভাবে করে গেছে, হ্যাঁ? এখন আপনাকে কি বলছে? একটা বর্গক্ষেত্রের দুইটা বাহুর সমীকরণ দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো আপনাকে আমি বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে তার একটা বাহুর দৈর্ঘ্য জানলেই চলে, বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করে দিব, তাইলেই সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, তাই না? তাইলে এখন দেখেন বর্গক্ষেত্রের দুইটা বাহুর মধ্যে একটা বাহু এখানে আছে, আরেকটা বাহু এখানে আছে, এই হচ্ছে আপনার বর্গক্ষেত্রটা, ধরেন এইরকম। তো এইটার সমীকরণ দেওয়া ছিল, এটার সমীকরণ দেওয়া ছিল। এখন আপনি বেশ চিন্তা করেন তো, এইটা যদি y = 4 রেখা হয় আর এটা যদি y = 8 রেখা হয়, তাহলে মাঝখানের এইটুকু দূরত্ব কত? 4 না? দেখেন তো y4 5 6 7 8 মানে 4 পরিমাণ বা 4 একক পরিমাণ যদি যান, এই বাহুর দৈর্ঘ্য কি 4 একক পাবেন না? তার মানে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4 একক। আর বর্গক্ষেত্রের সকল বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে বর্গক্ষেত্রের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি আমি জানি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো না? ডেফিনেটলি পারবো। তার মানে এটা কত হবে? 4² মানে হচ্ছে 16। আই হোপ সবাই ক্লিয়ার। কারো কি কোথাও সমস্যা আছে? এটা কি বুঝতে পারছেন? দেখেন সরলরেখা, বৃত্ত, কণিক চিত্র যদি আঁকাইতে পারেন না, খুবই ইজি। এই অঙ্ক করতে আপনাদেরকে বুঝাইতে আমার অনেক সময় লাগলো, কিন্তু এটা আমি করতে আমার হাইস্ট গেলে 3 থেকে 5 সেকেন্ড লাগবে, ঠিক আছে? 3 থেকে 5 সেকেন্ড লাগবে, এর বেশি এক ফোঁটাও লাগবে না, ঠিক আছে? কারণ কি, আমি নগদে এটা দেখে আমার মাথার মধ্যে চিত্র চলে আসে যে এটার চিত্রটা এরকম হবে, তাইলে হচ্ছে যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 4 একক। তাহলে দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি 4 একক হয়, বর্গের তো 4টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে যে কোনো একটা বাহু জানলে বাহু স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে 4² = কত? 16। দ্যাটস ইট। আপনাকে আমি চিন্তা করা শিখাইতে চাচ্ছি, আপনাকে আমি অঙ্ক শিখাইতে চাচ্ছি না। আচ্ছা, এই ফারজানা আক্তার মিম বলছে ভাইয়া আরেকবার বুঝাই দেন তো। আচ্ছা আরেকবার বুঝাই, পোলাপান ফাজলামি করেন না। দেখেন y = 4 একটা রেখা, y = 8 আরেকটা রেখা, তাইলে আপনাদেরকে আমি এটা বুঝাই আগে, আপনারা চিত্র জানেন কিনা আমি জানি না। y = 0 রেখা হচ্ছে এইটা, এই যে x অক্ষ যেটা সেটা y = 0 রেখা, তারপরে y এই যে মনে করেন এদিকে 1 গুনলেন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, x অক্ষের সমান্তরাল করে যদি এই বরাবর আঁকেন, এটাকে বলবেন y = 1 রেখা। এটা ধরেন y = 2 রেখা, যত উপরে যাবেন y এর মান তত বাড়তে থাকবে, y এর মান 3 রেখা, y এর মান 4 রেখা, এভাবে আঁকাইতে পারবেন। ভাইয়া যদি বলি y = -1, তাইলে কি এটা এইদিকে হবে, y = -1 রেখা, এই যে মূল বিন্দু নিচের দিকে হবে বা x অক্ষের নিচের দিকে হবে, y = -10 রেখা, এই যে এরকম হবে। y = সামথিং, এই রেখাটা হচ্ছে যে x অক্ষের প্যারালাল রেখা, সোজা বাংলা কথা হচ্ছে এটা। x অক্ষের প্যারালাল রেখা কি? y = সামথিং, এটা হচ্ছে x অক্ষের প্যারালাল একটা রেখা। তাহলে ভাইয়া আমার যদি y = 4 বলে, সেটা যদি এরকম হয়, আমাকে যদি বলে x = 2 রেখা, x = 2 রেখাটা দেখতে কেমন হবে? x = 2 রেখাটা দেখতে কেমন হবে? x = 2 রেখাটার যদি চিত্র আঁকি, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। খেয়াল করেন x = 1 হচ্ছে এখানে, x = 2 হচ্ছে এখানে, তাহলে এই বরাবর যেই রেখাটা হবে সেটাকে আমরা বলবো x = 2 রেখা। ভাইয়া x = -5 রেখা কোনটা? 1 2 3 4 5,
এই যে x ইকুয়াল টু -5 রেখাটা হচ্ছে এই রেখাটা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, অনেক কথা বলছি। এখন দেখেন y ইকুয়াল টু 4 রেখা হচ্ছে এইটা, আর y ইকুয়াল টু 8 রেখা হচ্ছে এইটা। তা আমাকে বলছে বর্গক্ষেত্রের দুইটা বাহু, একটা বর্গক্ষেত্রের দুইটা বাহু এই দুইটা রেখার মধ্যে আছে, তাহলে বর্গক্ষেত্রটা অবশ্যই এইরকম হবে। এই যে বর্গক্ষেত্রে একটা বাহু এই রেখার উপর আছে, আরেকটা বাহু এই রেখার উপর আছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এইরকম যদি হয়, বর্গক্ষেত্রের এই দুইটা বাহু যে আছে, এই দুইটা বাহুর দৈর্ঘ্য কি? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে না? এইটুকু দূরত্ব কত? এটা যদি 4 হয় আর এটা যদি 8 হয়, 8 থেকে 4 বিয়োগ করলে এইটুকু কত? 4 না? তাহলে এই 4 পরিমাণ হচ্ছে দূরত্ব। তাহলে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য আমি জানি কত? 4। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার মানে কত? 16। দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা না ভাইয়া, ক্যামেরার পিছনে শামীম ভাইয়া নাই, আপনারা ভাইয়াকে অনেক মিস করতেছেন, নিয়ে আসবো আরেকবার, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন টাইপ 11-এ চলে আসলাম। একজন বলছে ভাই নাম্বারিং দেন নাই, নাম্বারিংগুলো সাধারণত দিতে চাইনি, টাইপের মধ্যে বলবেন যে এই টাইপের সমস্যা, তাহলেই হবে। তাহলে এখন দেখেন কি বলছে, এত একটা রেখা, এত একটা রেখা, সরল রেখাদ্বয় পরস্পর লম্ব হলে এ এর মান কত? তো এখন আমরা কিছু ট্রিক্স লিখবো, সবাই লিখে ফেলেন, ঠিক আছে। মনে করেন একটা রেখা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটা রেখা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই হচ্ছে আপনার দুইটা রেখা, ঠিক আছে। তো এই দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 ইকুয়াল টু কত? 0। দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? a1 ইন্টু a2, এই যে a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 ইকুয়াল টু কত? 0, ঠিক আছে। আচ্ছা দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার আরেকটা শর্ত আছে, আপনি চাইলে এটাকে কি y ইকুয়াল টু mx প্লাস c আকৃতি দিতে পারতেন, তার মানে কি এটা থেকে ঢাল বের করতে পারতেন। তাহলে দুইটা রেখার পরস্পর লম্ব হওয়ার আরেকটা শর্ত হচ্ছে এই রেখাটার ঢাল মনে করেন বের করলেন m1, আর এই রেখাটার ঢাল মনে করেন বের করলেন m2। তাইলে দুইটা রেখার ঢালের গুণফল যদি -1 হয় তাহলে এরা পরস্পর লম্ব, এটা আরেকটা বৈশিষ্ট্য। দুইটা রেখা পরস্পর লম্ব হইলে তাদের a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0, অথবা তাদের ঢালদ্বয়ের গুণফল কত? -1। তাইলে দুইটা রেখা পরস্পর লম্ব হয়। তো আমরা হচ্ছে যে যেহেতু এরকম সমীকরণ দেওয়া আছে, আমরা হচ্ছে a1 a2 b1 b2 তে যাব, কারণ ডিরেক্ট ইউজ করতে পারবো। তাহলে এখানে a1 কত? 3, a2 কত? 2 প্লাস b1 কত? 2 ইন্টু b2 কত? b2 দেখেন b2 হচ্ছে -a, ঠিক আছে, চিহ্ন সহ নিব। b2 কত? -a, খেয়াল করছেন? এটা ইকুয়াল টু কত হওয়ার কথা ভাইয়া? 0 হওয়ার কথা। তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয় ভাইয়া, তাহলে আমার অঙ্কের উত্তর কত আসবে? 2a ইকুয়াল টু 6, তার মানে a ইকুয়াল টু কত আসবে? 3 আসবে। a ইকুয়াল টু কত আসবে? 3 আসবে। সবাই কি বুঝতে পারছি? দুইটা রেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, দুইটা রেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে তাদের বৈশিষ্ট্য কি? a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 ইকুয়াল টু 0, অথবা তাদের ঢালদ্বয়ের গুণফল কি? -1। তো এখান থেকে চাইলে আপনি y ইকুয়াল টু mx প্লাস c আকৃতি নিয়ে ঢাল বের করতে পারেন, এখান থেকে y ইকুয়াল টু mx প্লাস c নিয়ে ঢাল বের করতে পারেন, তারপর ঢাল দুইটার মানরে গুণ দিয়ে ইকুয়াল টু -1 লিখলে দেখবেন তাও a ইকুয়াল টু 3 আসে। তো আমার কাছে মনে হয় এটা ইজি, এই জন্য এটা করাই দিলাম, ঠিক আছে। আচ্ছা সবাই পারছে? তাহলে এখন দেখেন 2 নম্বরে কি বলছে, a এর মান কত হলে এত এবং এত রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে। এটা তো দুইটা রেখা পরস্পর লম্ব হইলে শর্ত, ঠিক আছে। এটা কি হইলে শর্ত? লম্ব হইলে এই শর্ত দুইটা, হ্যাঁ, লম্ব হইলে এই শর্ত দুইটা। এখন দুইটা রেখা এখানে কি বলছে? দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে। তো সবসময় মাথায় রাখবো আমরা যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 যদি একটা রেখা হয়, এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 যদি আরেকটা রেখা হয়, দুইটা রেখা যদি এরকম হয়, তাহলে এদের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, ঠিক আছে। দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি? a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। তাহলে দেখেন তো এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে a এর মান কত বলছে? তো সমান্তরাল হইছে এইটুকু শোনার পরে আমার মাথায় এইটা আসতে হবে যে তাদের সহগগুলা x এবং y এর সহগের অনুপাতগুলো সমান হবে। তাইলে হচ্ছে a1 এর মান কত? 3 ডিভাইডেড বাই a2 এর মান কত? 1 ইকুয়াল টু b1 এর মানটা কত? 5 ইকুয়াল টু b2 এর মানটা কত? -a, তাই না? তাহলে a ইকুয়াল টু কত আসবে? a ইকুয়াল টু আসবে -5/3, ঠিক আছে। তাহলে উত্তরটা কত? উত্তরটা হচ্ছে এই সি নম্বরটা। তাহলে দুইটা রেখা পরস্পর লম্ব হইলে কি ঘটনা ঘটবে এবং দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে কি ঘটনা ঘটবে সেটাকে আমাদের মাথায় ঢুকছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। ইয়ামিন ইসলাম বলতেছে ভাইয়া ব্যাক পেইন থাকা সত্ত্বেও বসে বসে আপনার ক্লাস করছি। আপনি কি জানেন আমার কি অবস্থা? আমার রমজান মাস এবং তার আগের মাসে আমি প্রচুর পরিমাণে ক্লাস নিতে হয়েছে, যেই কারণে হচ্ছে আমার এই যে ডান হাত আছে না, ডান হাতের নার্ভে সমস্যা হয়ে গেছে। মানে নার্ভ হচ্ছে এখন আর আগের মতো ইয়ে করতে পারে না, নার্ভ সংকুচিত হয়ে গেছে অতিরিক্ত প্রেসারে। তো দেখা যায় যে আমি অ্যান্টিবায়োটিক খাইতেছি এবং আমার বেড রেস্টে থাকার কথা, বাট স্টিল এখন উপায় নেই কোনো, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। আচ্ছা যাই হোক, এটুকু ক্লিয়ার সবাই?
আমার হাতেরও খুব বাজে অবস্থা, তবে ব্যাক পেন অনেক কষ্টকর জিনিস, সাবধানে থাকেন, রেস্টে থাকেন। আচ্ছা, তো এখন দেখেন এত এত একই সরলরেখা প্রকাশ করলে, খেয়াল করেন এইটা একটা রেখা, এইটা একটা রেখা, দুইটা যদি একই রেখা প্রকাশ করে তাহলে এ আর বি এর মান কোনটি? তো আমরা এবার আরেকটা বৈশিষ্ট্য শিখব। মনে করেন a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 একটা রেখা, তারপর হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 আরেকটা রেখা। এই হচ্ছে দুইটা রেখা। দুইটা রেখা যদি একই রেখা নির্দেশ করে তার মানে হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হবে। ঠিক আছে, খেয়াল করেন ভাইয়া কিন্তু তিনটা অঙ্কের মধ্যে তিনটা বৈশিষ্ট্য বলছি। দুইটা রেখা পরস্পর লম্ব হলে a1 ইন্টু e2 প্লাস b1 ইন্টু b2 ইকুয়াল টু 0। দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। দুইটা রেখা যদি একই সরল রেখা হয় তাহলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। ঠিক আছে ভাই, আপনারা তো মনে থাকে কেমন? আমি লাইফে এতবার করছি এই অঙ্ক, আমার মুখস্থ হয়ে গেছে এগুলা। ঠিক আছে, বলা ঠিক না, বাট আমার মুখস্থর মতো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন দেখেন এই সমীকরণটাকে আমরা সুন্দরভাবে লিখি এই আকৃতিতেই, 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু কত? 0। আর এটা তো সুন্দর আকৃতি দেওয়াই আছে। তাহলে আমি কি করব? a1 বাই a2, a1 এর মানটা কত? 2, a2 এর মানটা কত? এই যে দেখেন a2 এর মান কিন্তু 3a, খেয়াল করেন। হ্যাঁ, 3a। তারপরে b1 এর মানটা কত? b1 এর মানটা হচ্ছে 3, b2 এর মানটা কত? মাইনাস 5b। তারপর দেখেন c1 এর মানটা কত? মাইনাস 7, c2 এর মানটা কত? 15। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন আপনাকে বলছে এ আর বি এর মান বের করো। তো আপনারা খেয়াল করেন তিনটা জিনিসই তো ইকুয়াল। তো ভাইয়া করবো কি, প্রথমে এই দুইটা জিনিসকে ইকুয়াল ধরে নিব। হ্যাঁ, তাহলে এই দুটা জিনিসকে যদি প্রথমে আমি ইকুয়াল ধরে নিই, আপনি দেখেন 2/3a ইকুয়াল টু মাইনাস 7/15, এই তো। তাহলে 3 5 15, তাহলে a ইকুয়াল টু কত হবে? a ইকুয়াল টু 10/-7। ঠিক আছে, দেখি তো কোনটার মধ্যে আপনার -10/7 আছে, কোনটার মধ্যে a ইকুয়াল টু -10/7 আছে? শুধু এটার মধ্যে। তার মানে আমার উত্তর হচ্ছে সি নম্বরটা। তো এবার আপনি চাইলে বি নম্বরটা বের করে দেখতে পারেন, ওটা আপনার উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, আপনারা বি নম্বরটা বের করে আমাকে জানান মিলছে কিনা। মিললে বলেন যে ভাই মিলছে, ভাই আর মিলাচ্ছি না, কারণ আমার একটা মিলছে এবং আমি অপশনে দেখলাম যে এই একটাই আছে, সো এটাই উত্তর। হ্যাঁ, তো আপনারা আমাকে জানান যে মিলছে কিনা। যদি না মিলে তাহলে বুঝবেন যে প্রশ্ন ভুল আছে। ঠিক আছে, বা অপশনে ভুল আছে, কারণ কি এটাই মিলার কথা। হ্যাঁ, সবাই ক্লিয়ার? দুইটা রেখা পরস্পর একই রেখা নির্দেশ করলে কি হবে, এটা ক্লিয়ার সবাই? ওই 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 মিলছে মিলছে। মাসুরা আক্তার ভাই, আপনাদের নাম উচ্চারণ করতে আমার কষ্ট হয়। একটা মাসরুরা, একটা মাসুরা, একটা মাকসুরা, কি যেন ভাই, এত কঠিন কঠিন নাম কেন সব? আচ্ছা দেখেন, এর মান কত হলে এত এবং এত এবং এত রেখাত্রয় সমবিন্দু হবে? কি বলছে? এর মান কত হইলে একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা সমবিন্দু হবে। সমবিন্দু হওয়া মানে কি? মনে করেন একটা রেখা এই দিক দিয়ে গেছে, একটা রেখা এই দিক দিয়ে গেছে, আর একটা রেখা এই দিক দিয়ে গেছে। দেখেন তো তিনটা রেখা কি একটা বিন্দু দিয়ে গেছে না? তার মানে তিনটা রেখা সেম বিন্দু দিয়ে গেছে। তো তিনটা রেখা যদি একটা বিন্দু দিয়ে যায় সেটাকে আমরা বলবো সমবিন্দু। ঠিক আছে, তিনটা রেখা যেই বিন্দু দিয়ে যায় সেটাকে আমরা বলতেছি কি? সমবিন্দু। তো আপনাকে কি বলছে? এইটা 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 রেখা তিনটা যদি সমবিন্দুস্থ হয় তাহলে এ এর মান কত? তো আমরা সব সময় মনে রাখবো, যদি তিনটা রেখা সমবিন্দু হয়, মনে করেন যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, তারপর হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, আর মনে করেন যে a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু যদি 0 হয়, তিনটা রেখা যদি সমবিন্দুস্থ হয়, তাহলে এটার ক্ষেত্রে শর্ত হচ্ছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে হচ্ছে এদের সহগগুলা এবং ধ্রুবপদ দ্বারা গঠিত যে নির্ণায়ক করা যায় সেই নির্ণায়কের মান কত হবে? 0 হবে। কখন? তিনটা রেখা যখন সমবিন্দু হবে বা তিনটা রেখা যখন একটা বিন্দু দিয়ে যাবে, এটার জন্য এটাকে সমবিন্দু বলি, তখন তাদের সহগগুলা এবং ধ্রুবপদ দ্বারা গঠিত যে নির্ণায়কটা সেই নির্ণায়কের মান কত হইতে হবে? 0 হইতে হবে। তাহলে এখানে যেহেতু আমাকে বলছে এই তিনটা রেখা সমবিন্দু, তাহলে আসেন আমরা বের করি। a1 এর মানটা কত? 3, a1 এর মানটা কত? 3। তারপরে b1 এর মানটা কত? b1 এর মানটা 2, b1 এর মানটা কত? 2। তারপরে c1 এর মানটা কত? -5। ঠিক আছে, তারপরে আপনার a2 এর মানটা কত? এই যে এ বের করতে হবে। b2 এর মানটা কত? 4। তারপরে c2 এর মানটা কত? -9। তারপরে কি a3 এর মানটা কত? k। b3 এর মানটা কত? 2। c3 এর মানটা কত? -7। এটা ইকুয়াল টু 0। তাহলে আপনারা কি এটা নির্ণয় করতে পারেন না? ডেফিনেটলি পারেন। আমার জানা মতো আপনারা সবাই পারা উচিত, নির্ণায়ক আমরা সবাই জানি। তাহলে দেখেন এটার যদি নির্ণায়ক করতে হয় আমরা কি করব? যে কোনো একটা সারি বা কলামকে সিলেক্ট করব। তো ভাই প্রথম কলামকে সিলেক্ট করলাম, তাহলে 3 এর জন্য যখন নির্ণয় করব 3 ×
তিনের সারি বাদ, তিনের কলাম বাদ, তাহলে এখানে কত হবে -4 সাথে 28, -7 আছে প্লাস 9 দুগুণ 18, ভাই একবারে করে ফেলতেছি, ঠিক আছে। তারপরে কত হবে -a, ঠিক আছে, এই যে a নিলাম -a হবে মাঝখানেরটা, তাহলে ওর সারি বাদ ওর কলাম বাদ, তাহলে কত হবে -7 দুগুণ 14, -7 আছে প্লাস 7 দুগুণ 10, ঠিক আছে। আচ্ছা তারপরে নিব কি কে, তার মানে হচ্ছে প্লাস কে যদি নেই তাহলে ওর সারি বাদ ওর কলাম বাদ, তার মানে -9 দুগুণ 18 প্লাস 4 5 20 ইকুয়াল টু কত ভাইয়া 0, ঠিক আছে। ইকুয়াল টু 0 কেন, ওই যে আগে থেকে আমি জানি সমবিন্দু হলে 0 হয়। তাহলে এখন দেখেন এখান থেকে ক্যালকুলেশন কি জানি, 28 থেকে 18 গেলে কত থাকে -10, তার মানে -3 10 30, তারপরে এখানে কত থাকতেছে -4, তার মানে -7 প্লাস 4a, তারপরে ওইখানে কত থাকতেছে, এখানে আবার কি একটা কে আছে নাকি 3ak, ভাই আর কি এখানে কে আছে, এখানে তো কে নাই, কে কোথা থেকে আনলাম আমি, নাকি কে আছে, হ্যাঁ কে আছে, তাইলে বলছে এ এর মান কত হলো, আচ্ছা এখানে একটা ভুল আছে, দেখেন এটা একটা আননোন দেওয়া আছে, হ্যাঁ এইখানে কে এক্স হবে না, এখানে একটা মান থাকবে, কারণ হচ্ছে আমি যখন এখন এখান থেকে এ এর ভ্যালু বের করবো এটার ভিতরে একটা কে চলে আসবে, সো এখানে একটু ভুল আছে, হ্যাঁ এটা ভুলটা কিভাবে মানে ভুলটা সংশোধন কি হবে আমি জানি না, বাট এখানে হচ্ছে কে এর মান থাকবে না, এখানে কে না থাকে এখানে 1 2 3 4 একটা কিছু মান থাকবে আর কি, ঠিক আছে। তো সেই মানটা থাকলে আমি আর কি অ্যাকচুয়ালি বের করতে পারবো, হ্যাঁ। আচ্ছা তাইলে এটা একটু ক্যালকুলেশন করে গুছায় দেই, কারণ কে এর মান আমি জানি না। তাহলে হচ্ছে 20 থেকে 18 গেলে কত থাকে 2 থাকে, তার মানে এখানে 2 কে আসবে, এটা ইকুয়াল টু 0 হবে, হ্যাঁ। এখন দেখেন এখানে যদি কে না হইতো আমি কিন্তু এখান থেকে এ এর মানটা বের করে ফেলতে পারতাম, তাই না। তো এইভাবে করবেন। তো ভাইয়ার এখানে প্রশ্ন ভুল থাকার কারণে উত্তরে যেতে পারলাম না, বাট এখানে কে থাকবে না, কে এর জায়গায় অন্য একটা ভ্যালু থাকবে, তো ভ্যালু থাকলে এখান থেকে এ এর মানটা বের করে ফেলবেন, ঠিক আছে। তো আজান শুরু হয়ে গেছে ভাইয়া, একটু জিরাবো, এই ফাঁকে আপনারা আমাকে জানান বুঝছি কিনা, বা কারো কোথাও সমস্যা থাকলে সেটাও বলেন। কি বলেছে যে 2 1 বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব কত, দেখেন আপনাকে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার মধ্যবর্তী যেই দূরত্ব সেটা যদি নির্ণয় করতে বলে, বলুক বা না বলুক সেটা অবশ্যই হবে কি লম্ব দূরত্ব। তাহলে দেখেন এই যে একটা বিন্দু, এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কোনটা হবে, এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বা দূরত্বটা এইটা হবে, ঠিক আছে। তাইলে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব আমি কিভাবে নির্ণয় করব, আমি যদি এই রেখাটার সমীকরণ জানি ax + by + c = 0, এই রেখার সমীকরণ যদি জানি এবং এই বিন্দুটা যদি আমাকে দেওয়া থাকে x1, y1 যদি বিন্দুটা দেওয়া থাকে, তাহলে আমি কি ডাইরেক্ট এই সূত্রে ফেলবো, কি করব এই সমীকরণটা a লিখলাম, a লিখছি, x এর জায়গায় এই বিন্দুটা বসাবো x1 বসাবো, প্লাস b এর জায়গায় b লিখবো, y এর জায়গায় y1 বসাবো, প্লাস এই যে c যেটা আছে সেটাই বসাবো, ঠিক আছে। এটা c1 না, এখানে c যেটা আছে সেটাই বসাবো, ডিভাইডেড বাই √ এই যে যেই জিনিসটা a ছিল a² প্লাস b ছিল b² লিখলাম। তাহলে হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব বা ন্যূনতম দূরত্ব বা একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে বলে আমরা এই সূত্র ইউজ করব। তাহলে এই সূত্রটা যদি ইউজ করি তাহলে আমার এখানে দূরত্বটা কত আসতেছে, উপরে আসবে হচ্ছে 2 × x1, x1 এর ভ্যালুটা কত 2, প্লাস 5 × y1, y1 এর ভ্যালুটা কত 1, প্লাস হচ্ছে c। তো c এর মানটা দেখেন তো এখানে কি প্লাস c তো নাই, এখানে হচ্ছে -10 আছে, তার মানে c এর জায়গায় হচ্ছে -10 আসছে, ডিভাইডেড বাই √ a² + b², এর মানটা কত 2, b এর মানটা কত 5, তার মানে 2² + 5², এই হচ্ছে ঘটনা। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 2 × 2 = 4, 5 আর 4 কত 9, 10 এর থেকে 9 গেলে কত -1, আর নিচে কত 25, 25 আর 4 কত 29, তার মানে √29। এখন দেখেন দূরত্ব কি কখনো নেগেটিভ হয়, দৈর্ঘ্য দূরত্ব ওজন এগুলো কখনো নেগেটিভ হয় না, এই জন্য এটা দুই পাশে কি থাকে মডুলাস থাকে বা পরম মান থাকে। তো পরম মান থাকলে এটা কত হবে 1/√29, ঠিক আছে 1/√29। তাহলে এই যে উত্তর হবে বি নম্বরটা। অনেকেই দেখলাম উত্তর করে ফেলেছেন, হুইচ ইজ ভেরি গুড থিং, সবাই আশা করি বুঝতে পারছি। পোলাপান আর কই আজকে সবার লাগবে না, এই জন্য সবাই আসে নাই, ঠিক আছে। আস্তে আস্তে আমিও চলে যাব, একদিন হারিয়ে যাব অতল গহ্বরে। আচ্ছা এখন দেখেন এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, দুইটা সমীকরণ কি বলছে সমান্তরাল, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত এটা জানতে চাইছে। আচ্ছা দেখেন তো দুইটা সমীকরণ সমান্তরাল আমরা বুঝলাম কেমনে, এটা তো আমিও বুঝি নাই এখনো। দেখেন তো 4x - 3y + 2 = 0, এটা একটা সমীকরণ। তারপরে 8x - 6y - 9 = 0, এইটা আরেকটা সমীকরণ। দুইটা সমীকরণ সমান্তরাল হওয়ার শর্ত কি a1/a2 =
b1/b2 হইতে হয়, তাই না? দেখেন তো কাটাকাটি গিয়ে কি আসে, হাফ আসে, কাটাকাটি গিয়ে কি আসে, হাফ আসে, তাই না? তার মানে হাফ ইকুয়াল টু হাফ, তার মানে এই দুটো সমীকরণ পরস্পর কি সমান্তরাল, ঠিক আছে? তার মানে এই দুটো সমীকরণ কি পরস্পর সমান্তরাল। এখন আপনাকে যখন বলবে যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, তখন আরেকটা সূত্র আছে। একটা রেখা মনে করেন a1x + b1y + c1 = 0, আরেকটা রেখা মনে করেন যে a2x + b2y + c2 = 0। এই দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আপনার এদের যেই দূরত্ব, মধ্যবর্তী দূরত্বটা, সেটা হবে কি c1 - c2 / √a² + b², ঠিক আছে? √a² + b²। আচ্ছা, আরেকটা কথা বলি, দুইটা রেখা যখন পরস্পর সমান্তরাল হয় তখন চাইলেই কি করতে পারি আমি, দেখেন তো, চাইলেই কি এটা 2 দিয়ে ভাগ করে দিতে পারি। 2 দিয়ে ভাগ করলে কত, 4x - 3y - 9/2 = 0। খেয়াল করেন এখানে a এর মান যেটা, এখানেও a এর মান সেটাই, এখানে b এর মান যেটা, এখানেও এখানেও b এর মান কি একই আসবে, তাই না? তাইলে আমার কিন্তু এখানে a1 a2 আর লেখার দরকার নাই। দুইটা রেখা যখন সমান্তরাল হয় তখন হচ্ছে কি তাদের x আর y এর সামনে যে সহগগুলো আছে না, সহগগুলো কি হয়ে যায়, সেম হয়ে যায়। খালি এই যে একটু ভাগটাগ দিয়ে দিলেই দেখবেন যে সেম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমার কি হবে, c1 - c2 / √a² + b²। তাহলে আসেন আমরা অঙ্কটা করি। তাইলে আমার c1 - c2, c1 এর ভ্যালুটা কত, 2, -c2 দিলে কত, -9, ঠিক আছে? আচ্ছা, ডিভাইডেড বাই, ও আচ্ছা ভালো কথা, আমি কি এখানে 9 বসাইতে পারবো? জীবনও তো 9 বসাইতে পারবো না। কেন? কারণ আমি এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যকার দূরত্ব নির্ণয় করতেছি, তাই না? এটারও তো আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে তো এখানে আমি আর 9 বসাইতে পারবো না, এখানে তো আমার বসাইতে পারবো 9/2। সবাই খেয়াল করিয়েন এই জিনিসগুলো, খেয়াল করিয়েন এই জিনিসগুলো, খেয়াল না করলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখেন অলরেডি ভাই আর এখানে কিন্তু একটা গ্যাঞ্জাম লাগিয়ে গেছিলো আর একটু হলে, ঠিক আছে? তার মানে এটা কত হয়ে যাবে, 9/2, ঠিক আছে? ডিভাইডেড বাই √a² + b²। তাহলে √a² কত, দুইটার মধ্যে কমন কোনটা, 4², তারপরে প্লাস b² কত, দুইটার মধ্যে কমন কত, দেখেন -3² মানে 9ই হবে আলটিমেটলি, হ্যাঁ? 16 আর 9 কত হবে, 25, নিচে থাকবে 5, আর উপরে যদি আপনি লসাগু করেন তাহলে কত আসবে, 2 × 4, তার মানে হচ্ছে 4 আর 9 13/2, তার মানে এটা 13/10 আসবে। এই যে বি নম্বরটা হচ্ছে এটা আমাদের উত্তর হবে। সবাই কি ক্লিয়ার? কারো কি এই জায়গায় কোনো সমস্যা আছে? না ভাই, আমরা যারা আছি তাদেরকে করাবেন, হারাবেন কেন? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ করাবো, টেনশন নাই, বুঝছি সবাই। দেখেন সরল রেখার কিন্তু অনেক সূত্র আছে, একটা একটা করে ধাপে ধাপে ভাই দেখাই দিচ্ছি, সবগুলো যদি করেন দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে, হ্যাঁ, সব পারবেন। তারপর দেখেন এত বিন্দুগামী, আচ্ছা মোটামুটি দূরত্ব নির্ণয় বিষয়ক যা আছে এগুলো আমরা শেষ করে ফেলছি। এখন হচ্ছে আমরা সমীকরণ নির্ণয় করব, ঠিক আছে? এখন সমীকরণ নির্ণয় অনেক রকম আছে, তো তার মধ্যে যেগুলা ইজি বা যেগুলা এমসিকিউতে আসার মতো ভাইয়া শুধু সেগুলাই করাবো, হ্যাঁ ভাই, কিন্তু সবগুলা করাবো না, ঠিক আছে? আচ্ছা, কারণ হচ্ছে যে সব রকমের সমীকরণ আসে না প্রশ্নে। আচ্ছা দেখেন, এত বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ কোনটা, ঠিক আছে? আচ্ছা, তো এটা একটা ভাবে করা যায়, কিভাবে, একটা শর্টকাট দেখাই। একটা বিন্দুগামী মানে এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সমান্তরাল। তো প্রথম কথা হচ্ছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কেমন হয় সেটা আমি বলি। দেখেন, মনে করেন যে আপনার ax + by + c = 0 হচ্ছে একটা রেখার সমীকরণ, হ্যাঁ? এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে ax + by + c1 = 0, ঠিক আছে? দুইটা সমান্তরাল রেখা হইলে x এর সামনে সহগ y এর সামনে সহগ সেম হয়, খালি তাদের ধ্রুবপথটা চেঞ্জ হয়। খেয়াল করে দেখেন, আগের অঙ্কটা দেখেন, এই যে এই রেখা আর এই রেখা পরস্পর সমান্তরাল ছিল না, এই যে এটার সামনে 4 আছে 4, এটার সামনে -3 আছে -3, খালি এই ধ্রুবপথটা এখানে 2 ছিল, এখানে -9/2 ছিল, ঠিক আছে? তার মানে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে একটা রেখা যদি হয় ax + by + c = 0, আরেকটা রেখা হবে কি ax + by + c1 = 0 বা k = 0, ধ্রুবপথ যেটা খুশি সেটা লেখেন। আপনার নাম যদি তামান্না হয় টি লেখেন, t = 0, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এটা গেল। আচ্ছা আমি তাহলে প্রথমে এটা একটু ট্রাই করে দেখি। দেখেন এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে ওই রেখাটা অবশ্যই হবে 3x - 4y, থাকবে সামনে 3x - 4y, 3x - 4y, 3x - 4y, 3x - 4y, একটাও মিলে নাই, ঠিক আছে? তার মানে এই যে এই সোরা বুদ্ধি দিয়ে আমার কাজ হলো না। এবার আরেকটা দেখি, বলছে যে এই 1, 2 বিন্দু দিয়ে যায়, যেই রেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে 1, 2 বিন্দুগামী। তাইলে আমি তো জানি যে একটা রেখার উপরস্থ যদি একটা বিন্দু জানি, তাহলে ওই বিন্দুটা বসালে ওই রেখাটাকে সিদ্ধ করবে। তাহলে আপনি 1, 2 বিন্দুটা বসান, 1, 2 বিন্দু যদি বসান তাহলে কত আসে দেখেন তো, x এর জায়গায় 1 বসান, প্রথম সমীকরণ, x এর জায়গায় 1 বসালে 3 আসে, আর হচ্ছে y এর জায়গায় 2 বসালে কত আসে, -8 আসে, +5 = 0। তার মানে 5 এ 3 8, 8 থেকে 8 গেলে কত, 0 হয়। রাইট হ্যান্ড সাইড মিলে গেছে না? তার মানে এটাই উত্তর হওয়ার কথা, ঠিক আছে? তার মানে কি এটাই উত্তর হওয়ার কথা, কারণ এটাতে সিদ্ধ হয়েছে। তাই ভাই বাকিগুলো একটু চেক করে দেখি, মনের খুশির জন্য একটু চেক করি। প্রথমটা দেখেন 3, আচ্ছা খেয়াল করেন
3 - 8, এখানেও তো 3 - 8ই থাকবে। তো এখানে যদি 3 - 8 থাকে, দেখেন এখানে -5 আছে, মানে -13 আছে, তাহলে 13 থেকে 3 গেলে -10 থাকে, এটা কিন্তু শূন্য হয় না। তারপর আপনি এটার মধ্যে চেক করেন, এখানে 3 - 8, এটাও কি হবে না। তারপরে এখানেও 3 - 8, এটাও কি হবে না, একটাও হবে না, শুধু প্রথমটা হবে। তার মানে এই সিদ্ধ পরীক্ষা দ্বারা আমরা হচ্ছে যে ডিরেক্ট করে ফেলতে পারি। তো আপনি যখন প্রশ্নটা দেখবেন 1 2 বিন্দুগামী এবং এত রেখা সমান্তরাল রেখার সমীকরণ কত, তাহলে কি এই প্রশ্নে যেই সমীকরণ নির্ণয় করতে বলছে এটা তো 1 2 বিন্দুগামী, তাহলে 1 2 বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে। তো এগুলো বসাবেন, যেটার মধ্যে =0 পাবেন বা এই সমীকরণের সাথে মিলে যাবে, সেটাই হচ্ছে কি আপনার উত্তর হবে। কিন্তু এখন আপনাকে আমি হচ্ছে মূল নিয়মে করাবো, ঠিক আছে? আপনারা সবাইকে এটা বুঝছি, সিদ্ধ পরীক্ষাটা বুঝছি না, মাথায় ঢুকছে, এভাবে চিন্তা করতে হবে এমসিকিউতে, নাহলে কিন্তু টাইম ম্যানেজ করতে পারবেন না। হ্যাঁ, তো এবার হচ্ছে ভাই একটু বড় প্রসেসে করব, যেভাবে আপনি অঙ্ক করার কথা ওইভাবে করব। এখন কি বলছে, এত বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাদের কি কোন রেখাটা দেওয়া আছে, 3x - 4y + 8 = 0 রেখা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, আমরা জানি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে 3x - 4y + k = 0, মানে k হচ্ছে একটা ধ্রুবপদ, ঠিক আছে? দেখেন খুবই ইজি, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে? এখন কি বলছে, এই রেখাটা 1 2 বিন্দু দিয়ে যায়, তাই না? তার মানে 1 2 বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে। তো দেখেন তো এই রেখাটার মধ্যে খালি কে এর মান জানেন না, তাহলে x এর মান 1 আর y এর মান যদি 2 বসায় দেন, কে এর মান বের হয়ে যাবে না, যাবে। তাহলে 1 2 বিন্দুগামী হয়, x এর মানটা 1 বসায় দেন, তাহলে কত 3, আর y এর মানটা 2 বসায় দেন, তার মানে -8, ঠিক আছে? + k = 0। তাহলে এখন খেয়াল করে দেখেন তো আপনার কে এর মানটা কত আসতেছে, 5 আসতেছে। কে এর মানটা কত, 5। তার মানে আপনার কাঙ্ক্ষিত সরলরেখা সমীকরণ কি, 3x - 4y + 5 = 0। এই যে দেখেন 3x - 4y + 5 = 0। তো আপনি যখন সিকিউতে করবেন, আপনি এই প্রসেসে করবেন, আপনি যখন সিকিউতে করবেন এই প্রসেসে করবেন। আর এমসিকিউতে করতে চাইলে ওইভাবে করতে পারেন, এইভাবে করলে আর কি 3 লাইন টোটাল লাগবে আর কি, ঠিক আছে? বুঝছি ভাই। টাইপ 12 এর লাস্টটা আরেকবার বুঝায় দেন, দিব একটু পরে দিব, ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার, কারো সমস্যা আছে দেখি তো। টাইপ 12 এর লাস্টেরটা, টাইপ 12 কোনটা, এটা? আচ্ছা, এটা লাস্টেরটা কি হয়েছে আমি আরেকবার বলি, দেখেন এটা লাস্টেরটা তেমন কিছুই হয় নাই। হ্যাঁ, আমার এটা ভাইয়া মুছিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা মুছিয়ে দিচ্ছি। এখন দেখেন, আমার যদি দুইটা রেখার সমীকরণ দেওয়া থাকে এবং বলে যদি রেখা দুটো সমান্তরাল হয়, তাহলে একটা রেখা হবে ax + by + c1 আর একটা হবে ax + by + c2। এই যে এই রেখা দুটার ক্ষেত্রে কি, এই যে ax + by এটা কমন থাকবে, কারণ কি এরা সমান্তরাল রেখা, এটা হচ্ছে সমান্তরাল রেখার বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা কি সমান্তরাল রেখা। হ্যাঁ, আচ্ছা, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে এই ঘটনা ঘটে। তাহলে এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কি, c1 - c2। এই যে দেখেন c1 - c2 / এই যে a² + b²। খেয়াল করছেন? এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন দেখেন, আপনার দুইটা তো সমান্তরাল রেখা হওয়ার কথা, তাই না? তাহলে একটা হচ্ছে 4x - 3y + 2 = 0, আরেকটা হচ্ছে 8x - 6y - 9 = 0। এখন দেখেন, দুটো যদি সমান্তরাল হয়, তাদের সামনে সহগগুলো তো সেম হওয়ার কথা। তাহলে সহগ সেম করার জন্য কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4x 3y - 9/2 = 0। এই যে দেখেন এইটা আর এইটা, খেয়াল করছেন? এই যে দেখেন এদের a এর ভ্যালু হচ্ছে 4, এই যে এদের b এর ভ্যালু হচ্ছে -3, খেয়াল করছেন? মিলে গেছে কিন্তু। আর এই যে c1 এর ভ্যালু, এই যে c2 এর ভ্যালু, এবার খালি সূত্রে বসাবেন, অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এবার বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা পোলাপাইন, এটুকু ক্লিয়ার? যা যা বলছি। ম্যাথ ক্লাস করানো ধৈর্যের ব্যাপার, মানুষ থাকতে চায় না, অফলাইনে ক্লাস করলে যে বোরিং লাগে। আফিফা তৃষাকে এখন আমরা করবো কি, সবার সামনে এনে পিটা দিব, ঠিক আছে? পিটা দিলে দেখবেন অনেক মজা লাগে, ঠিক আছে? আমি ছোটবেলায় করতাম কি, পিচি পিচি পোলাপাইনকে মাইর দিতাম, মাইর দিয়ে দৌড় দিতাম, ঠিক আছে? আমার কাছে খুব মজা লাগতো। তো মানুষকে মারতে খুব মজা আছে, তাহলে বোরিংনেস সব কেটে যাবে। হ্যাঁ, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি। তার মানে একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করা কিন্তু আমরা শিখে গেলাম। এবার একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করা শিখবো। তো সেম প্রসেসে আপনি এটাকেও সিদ্ধ পরীক্ষা করতে পারেন। দেখেন, এই রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। মনে করেন যে এই রেখাটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখন বলছে এই যে 2x - 3y + 6, 2x - 3y + 6 = 0। এই যে এই রেখাটা মনে করেন এটা, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এই যে এই রেখার উপর লম্ব রেখা মনে করেন এইটা, এবং এই রেখাটা, এই যে যেই লম্ব রেখাটা, সেটা হচ্ছে 1 - 1 বিন্দুগামী, ঠিক আছে? আপনাকে যখন প্রশ্নটা বলবো, আপনার মাথার মধ্যে এই চিত্রটা আসা লাগবে। তো এই সমীকরণটা আপনাকে নির্ণয় করতে বলছে। তো প্রথম কথা হচ্ছে, এই যে রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, এটা 1 - 1 বিন্দুগামী। তো আপনি 1 - 1 দিয়ে টেস্ট করলেই উত্তর পেয়ে যাবেন। প্রথম কথা এটা, তো আপনার অঙ্ক করা লাগবে না। কিন্তু ভাইয়া আপনাকে মূল প্রসেসটা শিখাবো, কারণ এই প্রসেসে আপনারা অনেকে ভুল করেন। হ্যাঁ, তো একটা রেখার উপর লম্ব রেখা সমীকরণ কিভাবে বের করতে হয় সেটা বলবো এখন। সবাই ঠান্ডা মাথায় দেখেন, a1x + b1y
প্লাস c1 ইকুয়াল টু 0, এটা যদি একটা রেখা সমীকরণ হয় এবং আরেকটা রেখা যদি এইটা হয় a2x, আচ্ছা মনে করেন এই রেখার উপর লম্ব রেখা সমীকরণ নির্ণয় করবো, ঠিক আছে, মনে করেন ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই রেখার উপর কি লম্ব রেখার সমীকরণ নির্ণয় করবো। তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হলে আপনার কি করতে হবে জানেন, আপনার করতে হবে কি চিহ্ন সহ এই যে বি এর সামনে ধরেন মাইনাস যদি থাকতো মাইনাস সহ উঠায় নিয়ে আসতাম, বি এর মানে এই যে ওয়াই এর সামনে যেই সহগটা আছে সেই টোটাল সহগটাকে আমরা এক্স এর সামনে নিয়ে আসব, আর এক্স এর সামনে যেই টোটাল সহগটা আছে সেটাকে আমরা কি করব ওয়াই এর সামনে নিয়ে আসব, ঠিক আছে। তার মানে কি করব, ওয়াই এর সামনে যেই টোটাল সহগ আছে এক্স এর সামনে আনবো, এক্স এর সামনে যেই টোটাল সহগ আছে এটাকে ওয়াই এর সামনে নিব, প্লাস দিব কি কে ইকুয়াল টু কি 0, আর এইখানে দেখেন মাঝখানে কি প্লাস ছিল না, এখানে মাঝখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিব, এখানে মাঝখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিব, দ্যাটস ইট, শেষ, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। আরেকবার বলি, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে এক্স আর ওয়াই পরস্পর সহগ চেঞ্জ করবে, ওয়াই এর সামনের যেই সহগ চিহ্ন সহ সেটাকে এক্স এর সামনে নিয়ে আসবো, এক্স এর সামনে যেই সহগ চিহ্ন সহ সেটাকে ওয়াই এর সামনে নিয়ে যাবো, নিয়ে গেছি। আচ্ছা এবার করছি কি, এদের মাঝখানে পজিটিভ আছে না, পজিটিভ থাকলে এখানে নেগেটিভ দিব, এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ দিব, আর প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এই সূত্র যদি আপনি বুঝেন তাহলে আপনি অঙ্কটা পারবেন। তাহলে এইটার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে দেখেন, ভাইয়া কি বলছি, ভাইয়া বলছে চিহ্ন সহ সামনে নিয়ে আসবো, তাহলে ওয়াই এর সামনে আছে -3 কে এক্স এর সামনে নিয়ে আসলাম, তারপরে এক্স এর সামনে কত আছে 2 আছে, এক্স এর সামনে কত আছে ভাইয়া 2 আছে, তাহলে 2 পজিটিভ, আবার তাহলে পজিটিভ 2 কে এখানে নিয়ে আসলাম, মনে করেন পজিটিভ 2 কে ওয়াই এর সামনে নিয়ে আসলাম, প্লাস কে ইকুয়াল টু 0, তারপরে ভাইয়া কি বলছি, এইখানে মাঝখানে যদি মাইনাস থাকে এখানে দেবো প্লাস, এখানে যদি প্লাস থাকতো এখানে দিতাম মাইনাস, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এখানে দেবো কি প্লাস, তার মানে আপনার সমীকরণ কি -3x প্লাস 2y প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখন দেখেন তো আপনি কিসের মান জানেন না, আপনি খালি কে এর মান জানেন না, তাহলে এই রেখাটা কি 1 - 1 বিন্দুগামী না, 1 - 1 বিন্দুগামী, তাই এটাকে এটার মধ্যে বসালে তো সিদ্ধ হবে, তাহলে 1 বসাইলে -3 -1 বসাইলে -2 প্লাস কে ইকুয়াল টু 0, তার মানে কে এর মান হচ্ছে 5। তো কে এর মান যদি 5 হয় আপনার ইকুয়েশন কত হবে, -3x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0, তো এটাকে মাইনাস দিয়ে গুণ করেন, 3x -2y -5 ইকুয়াল টু 0। সবার কি ভাইয়ের সাথে মিলছে, এই যে দেখেন এটা হবে উত্তর, বি নম্বরটা হবে উত্তর, সবার কি ভাইয়ের সাথে মিলছে, আমাকে জানান তো। অপশন টেস্ট কে কে করছেন, হেই অপশন টেস্ট করছেন? ইয়ামিন বলতে ভাই আপনি তো দুষ্টু, আমি ছোটবেলায় আমি যে এলাকায় থাকি সেখানে 2004 সালে একবার বন্যা হয়েছিল, হ্যাঁ, তা আমি একদম লেদাবুদ ছিলাম, লেদাবুদ মানে আমাদের গ্রামে বলে এটা হচ্ছে একদম ছোট মোটো মানুষ ছিলাম আর কি। তো হচ্ছে ওর মধ্যে অনেক পানি, হ্যাঁ, ওই পানি এত পরিমাণ পরে বাড়ছে যে আমি ডুইবা যেতাম, আমাকে পরে দিয়ে খাটের উপর উঠায় রাখা হইতো, ঠিক আছে। তো ওই পানিটা যখন কম কম অবস্থায় ছিল, যখন আমি হাঁটতে পারতাম গলা পর্যন্ত ডুবতো, ওই অবস্থা হচ্ছে একটা ছেলে ছিল আমার সাথে, হ্যাঁ, তো ওরে আমি বলছিলাম তুই যদি আমার সাথে এটা করিস তোরে পানিতে চুবাবো, তো আমার সাথে ওটা করছে এবং ও ভুল করে ফেলছে, কারণ আমি এক কথার মানুষ, তো মনে করেন ভয়াবহ দুষ্ট ছিলাম একটা সময়, ঠিক আছে, একটা সময় ভয়াবহ দুষ্ট ছিলাম, এখন একটু ভালো হয়েছি। হ্যাঁ এ হবে ভাইয়া, অদল বদল চিহ্ন বদল, এ হবে ভাই এ হবে না, এই সবার কি চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, এ হবে কেন 1 হবে, তাইলে একটু আমার দেখতে হবে আরেকবার আমাদের ঠিক আছে কি ভুল হয়েছে, আরেকবার দেখতেছি ভাইয়া, হ্যাঁ আরেকবার চেকিং করি। আচ্ছা তাহলে bx - ay প্লাস কে ইকুয়াল টু 0 এইটুকু ঠিক আছে, তাহলে ভাই আরেকবার চেঞ্জ করে চেষ্টা করে দেখি, ঠিক আছে, যেহেতু আপনাদের সাথে মিলে নাই সেহেতু এটা আমি চেক করি আরেকবার। আচ্ছা তাহলে এখন ভাইয়ার সিস্টেমে করি, সিস্টেমটা হচ্ছে চিহ্ন চেঞ্জ করে দিই, -3x আর হচ্ছে 2y প্লাস কে ইকুয়াল টু কত 0, আর এখানে কি হবে, আচ্ছা প্লাস 2y, হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে ঘটনা। তাহলে হচ্ছে আমি যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করে দিলাম, তাহলে এটা চিহ্ন চেঞ্জ করে দিলাম, ওকে ফাইন। তারপরে দিয়ে হচ্ছে কি বললাম, এটা 1 - 1 বিন্দুগামী, ঠিক আছে, 1 - 1 বিন্দুগামী, তো 1 - 1 বিন্দুগামী যদি এটা হয় তাহলে এখানে কত আসবে 3 আসবে, -2 আসবে, প্লাস কে ইকুয়াল টু 0, তার মানে কে এর ভ্যালু আসবে -1, ঠিক আছে, কে এর ভ্যালু -1, তার মানে আপনার উত্তর আসবে এ নম্বরটা। আচ্ছা সবাই এবার একটু খেয়াল করেন, ভাইয়া আরেকবার এক্সপ্লেইন করি, ঠিক আছে, ভুলটা কই হয়েছে আমি ধরতে পারছি, ঠিক আছে, সবাই আরেকবার এটা খেয়াল করি, আসেন। এটা যখন করব তখন আমরা কি করব, চিহ্ন সহ চেঞ্জ করে ফেলবো, তার মানে bx ay প্লাস কে ইকুয়াল টু 0, চিহ্ন সহ চেঞ্জ করলাম না, এই যে দেখেন এটা সামনে পজিটিভ এটা সামনে পজিটিভ, তো পজিটিভ চিহ্ন সহ চেঞ্জ করলাম, হ্যাঁ, তারপরে কি করব, যে কোনো একটা সামনে চিহ্ন চেঞ্জ করে দিব, মনে করেন এটা চিহ্ন আছে পজিটিভ, এটাকে কি করে দিব নেগেটিভ করে দিব, দ্যাটস ইট, শেষ। তাহলে এখন আবার করি আমরা, দেখেন প্রথম সমীকরণটা কি ছিল, 2x - 3y প্লাস 6 ইকুয়াল টু 0, এইটা ছিল তাই না। তো এখন আমি কি করব, চিহ্ন সহ চেঞ্জ করি, চিহ্ন সহ চেঞ্জ করলে কত হবে -3x প্লাস 2y, ঠিক আছে, প্লাস কত 2y, তারপর হচ্ছে প্লাস কে ইকুয়াল টু 0, এই হচ্ছে সমীকরণ আসছে। এখন আমি করব কি,
যেই কোনো একটা সামনের চিহ্ন চেঞ্জ করে দিব, সেটা হইতে পারে ওয়াই এর সামনের চিহ্নটা চেঞ্জ করবো অথবা এক্স এর সামনে চিহ্ন চেঞ্জ করবো। তা আমার কাছে মনে হচ্ছে এক্স এর সামনে চিহ্নটা চেঞ্জ করে দিই। তো এক্স এর সামনে চিহ্নটা চেঞ্জ করে দিলে আমার যেই সমীকরণ আসবে সেটা। ভাইয়া একটু আগে কি ভুলটা করছি, একটু আগে করছি কি ফিক্স করে দিছি যে এইটার সামনেই চেঞ্জ করব, ঠিক আছে, ওই জন্য আমার ভুল হয়েছে 3x - 2y আসছে, কিন্তু আসলে এটা হবে না। মূল নিয়মটা কি? মূল নিয়মটা হচ্ছে আমি চিহ্ন সহ চেঞ্জ করব, চেঞ্জ করার পরে হয় এক্স এর সামনে চিহ্ন চেঞ্জ করে দিব অথবা ওয়াই এর সামনে চিহ্ন চেঞ্জ করে দিব। সবাইকে বুঝছি? সবাই যদি ডান হই তাহলে ভাইয়াকে সবাই একটা করে দেন, যেহেতু এটা ঝামেলা হয়েছে আমরা একটা করি। 3x + 5y + 7 = 0। এইটার চিহ্ন চেঞ্জ করে ভাইয়াকে বলেন যে ভাইয়া এইটার সমীকরণটা কেমন হবে। সবাই ভাইয়াকে বলি এইটার সমীকরণ কেমন হবে। সবাই এটা একটু বলেন তো এটা কেমনে হবে। মূল নিয়ম হচ্ছে এটা, ঠিক আছে। একজন বলছে ভাই কঠিন লাগছে এই বোঝানোটা। আচ্ছা আমি আরেকবার বলি, দেখেন মানে আমি এভাবে বুঝি, বা এটা হচ্ছে মূল নিয়ম, বই পড়লে এটা বুঝবেন। তো দেখেন এটার সামনে +5 আছে না, +5টাকে এটার সামনে নিয়ে আসি 5x, এটার সামনে -3 আছে না, -3কে এটার সামনে নিয়ে আসি 3y + k = 0। হ্যাঁ, এবার হচ্ছে করব কি দুইজনের মধ্যে x বা y এর সামনে চিহ্নটা চেঞ্জ করে দিব। তো এখন আমার কাছে মনে হচ্ছে x এর সামনে চিহ্ন চেঞ্জ করে নেগেটিভ আনার দরকার নেই, তো আমি y এর সামনে চিহ্নটা চেঞ্জ করে পজিটিভ এনে দিলাম, শেষ। এটার আপনার এইটা হবে হচ্ছে এটার উত্তর, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, এটার উত্তর হবে এইটা। হ্যাঁ, সবাই ঠিক করছে কি 5x + 3y + k = 0। যারা 5x - 3y + k দিচ্ছেন তাদের ভুল হয়েছে, কিন্তু শামিমা জান্নাত আপু বলছে ভুল হয়েছে। আচ্ছা মাহাদি ভাই এবার কি বুঝছেন? মানে এটা হচ্ছে এই অঙ্কটার একটা স্পেশালিটি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভুল হয়। আচ্ছা আর কেন ভাইয়া বলছে যে সামনের চিহ্নটা চেঞ্জ করতে, কারণ হচ্ছে আমাদের বইয়ের মধ্যে যেই সূত্র আছে সেই সূত্র দিয়ে ভুল আসে। এই যে দেখেন x প্লাস, মনে করেন যে x - by, খেয়াল করেন x - by + c = 0, এরকম যখন সমীকরণ থাকে, বা হচ্ছে x + by + c = 0, এরকম যখন সমীকরণ থাকে আমাকে কি শেখায় যে bx - ay + k = 0 লেখো, এইটা বলে, তাই না? কিন্তু আমার যখন হচ্ছে -ax লাগে এবং সামনে by + c = 0 থাকে, তখনই হচ্ছে আমার ঝামেলা হয়ে যায়। মানে এই নিয়মে করলে আমার অঙ্ক মিলে না, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে আমি যদি এই নিয়মে করি আমার অঙ্কটা সবসময় মিলে, যেমন ধরেন ওই যে ওখানে একটা বলেছে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি কথা, সবাই ক্লিয়ার আমি আশা করি। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। আচ্ছা তো এখন দেখেন কি বলছে, x অক্ষের উপর লম্ব এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে সবাই একটু চিন্তা করি x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণটা কেমন হবে, ঠিক আছে। x অক্ষ কোনটা? x অক্ষ হচ্ছে এইটা। x অক্ষের উপর লম্ব রেখা কি এরকম একটা রেখা হবে না? এই যে x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ এটা, এই যে x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ এটা। তাহলে দেখেন তো x অক্ষের উপর এটা ধরেন মূলবিন্দু 0 0, এটা যদি 2, এই পয়েন্টটা যদি 2, 0 হয় তাহলে এই রেখার নামটা কি হবে? x = 2, ভাইয়া না তখন দেখাইছিলাম। আচ্ছা এই পয়েন্টটা যদি হয় 3, 0 বিন্দু, তার মানে এটা কত হবে? x = 3। তাইলে x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ মানে কি? x = a রেখা। আশা করি বুঝাইতে পারছি। এর মানটা কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, যা খুশি হইতে পারে। তার মানে x = a হচ্ছে x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। আচ্ছা x অক্ষের উপর লম্ব রেখা বলা, আর হচ্ছে এটা তো y অক্ষ, তাই না? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণও কিন্তু এইটাই, খেয়াল করেন। x = a যদি বলি সেটা হচ্ছে x অক্ষের উপর লম্ব রেখা। আবার দেখেন তো y অক্ষের সমান্তরাল না এই প্রত্যেকটা রেখা, তার মানে x অক্ষের উপর লম্ব রেখা আর y অক্ষের সমান্তরাল রেখা একই রেখা। কথা বুঝতে পারছি? তার মানে x = a কি? x অক্ষের উপর লম্ব, আবার x = a কি? y অক্ষের সমান্তরাল রেখা। তাহলে সেম ভাবে ভাইয়া যদি বলি y অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ কোনটা? এই যে এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটার উপর লম্ব রেখা কোনটা? এটা না, y অক্ষের উপর লম্ব রেখা এটা। তাহলে দেখেন তো ভাইয়া তখন কি শিখাইছিলাম? এটা হচ্ছে y = 0 রেখা, y = 1, y = 2, এটা হচ্ছে মনে করেন y = b রেখা, ঠিক আছে। তার মানে y অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে y = b রেখা, এবং y = b রেখাটা কি? x অক্ষের সমান্তরাল। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো, তাইলে দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সামনে যখন কঠিন কঠিন অঙ্ক করবেন তখন ক্লিয়ার হয়ে যাবে। এগুলো তো একদমই কঠিন না, এগুলো জাস্ট বেসিক কথাবার্তা, ঠিক আছে। ম্যাথ করারও দরকার নেই, এক্স এক্সিসের উপর লম্ব বলছে তাই সি। ও আচ্ছা, হ্যাঁ ম্যাথ করারও দরকার নেই, এটাও সত্য, ঠিক আছে। এখন দেখেন এক্স অক্ষের উপর লম্ব বলছে না, তো ভাইয়া তো বলছি এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ কি হয়? x = a রেখা। তাহলে দেখেন তো x = a শুধুমাত্র এইটাই আছে, অন্য কোনোটা কি আছে? নাই। এইটুকুই হচ্ছে আপনার বেসিক।
হ্যাঁ, এটা কিন্তু ম্যাথ করবো না। আর আমরা কিন্তু জানি যে এক্স অক্ষের উপর লম্ব রেখা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এ। তাহলে এক্স ইকুয়াল টু এ শুধুমাত্র এখানে আছে, এখানে তো ওয়াই থাকার কথা না, তার মানে এটা হবে না। ওয়াই থাকার কথা না, এটা তো হবেই না। ওয়াই থাকার কথা না, এটাও হবে না। তাহলে দেখছেন এক্স ইকুয়াল টু এ, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। মানে ওই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাকে যদি ওয়াই অক্ষের উপর লম্ব রেখা বলতো, সেটা সমীকরণ কি আসতো? ওয়াই ইকুয়াল টু বি। সেই প্রশ্নটা এখানে নাই, বাট সেই প্রশ্নটা যদি আপনার আসে আপনি এইভাবে করবেন। ঠিক আছে, আমি কিন্তু দুটোই বলে দিছি। আচ্ছা, 14 নম্বর টাইপে চলে আসছি ভাইয়ারা। এখন দেখেন 14 নম্বর টাইপে চলে আসছি। এখানে কি বলছে? এত এবং এত সরল রেখা দ্বয়ের ছেদবিন্দু এবং মূল বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। একটু কঠিন হইতেছে আস্তে আস্তে। কি বলছে? এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু এবং মূল বিন্দু দিয়ে গমন করে এমন রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে মনে করেন একটা রেখা, এই যে প্রথম রেখা এটা, আর দ্বিতীয় রেখা এটা। মনে করেন একটা রেখা এটা আর একটা রেখা এটা, এটা 1 নম্বর রেখা আর এটা 2 নম্বর রেখা। এই দুইটা রেখার ছেদবিন্দু, এই যে ছেদবিন্দু, ঠিক আছে, এই দুইটা রেখা ছেদবিন্দু দিয়ে যায় এবং মনে করেন যে মূল বিন্দুটা এখানে আছে, 0 0 বিন্দুটা এখানে আছে। তাহলে এই দুই বিন্দুগামী যেই সরলরেখাটা সেটা নির্ণয় করতে বলছে আপনাকে। ঠিক আছে, আশা করি বুঝছেন। এখন এটা অনেকভাবে করা যায়। কিভাবে করা যায়? প্রথমে আপনারা কেউ কেউ করতে পারেন যে এইটা আর এটার ছেদবিন্দুটা নির্ণয় করবেন, দুইটা সরলরেখা সমাধান করবেন। সমাধান করলে ছেদবিন্দু আসবে। ছেদবিন্দু আসলে এই যে একটা বিন্দু জানেন, এই যে একটা বিন্দু জানেন, এই দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করতে পারেন না? ডেফিনেটলি পারেন। ভাইয়া জাস্ট একটু বলে দেই, একটা বিন্দু যদি হয় x1, y1, আরেকটা বিন্দু হয় যদি x2, y2, এরকম যদি দুইটা বিন্দু আমাকে দেওয়া থাকে, তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। ঠিক আছে, সবাই একটু একটা সমীকরণ বের করি তো। ভাইয়া যেই সূত্র লেখছে সেই সূত্র ইউজ করবেন সবাই। মনে করেন আপনাকে বললাম 1 2 আর 5 5, এই দুই বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ বের করেন। আমি বুঝলাম না যে এতদিনও আমি এই সমীকরণ কেন দেখাই নেই। ঠিক আছে, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? সূত্র কি শিখাইছি? y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়াল টু x - x1 ডিভাইডেড বাই x1 - x2। কেমন? তাহলে এখন দেখেন তো, y তো আপনার রইলো। y1 কোনটা? এই যে x1 y1। y1 মানে হচ্ছে 2, আর y1 মানে কত? 2 মাইনাস y2 মানে কত? 5। তারপরে x মানে কত? x তো xই। x1 মানে কত? 1, আর হচ্ছে x1 মানে কত? 1 মাইনাস x2 মানে কত? 5। তাহলে এটা যদি হয় তাহলে দেখেন তো কত? -4। তার মানে এটা কত? -4y প্লাস হচ্ছে 8 ইকুয়াল টু এটা কত? -3। তার মানে হচ্ছে -3x প্লাস 3। দ্যাটস ইট। ঠিক আছে, তো এইটাকে পুরাটাকে এক জায়গায় আনলে কত হচ্ছে ভাইয়া? 3x - 4y প্লাস 5 ইকুয়াল টু 0। এই হচ্ছে দুই বিন্দুগামী এই সরলরেখাটার সমীকরণ। সবার কি মিলছে? ভাইয়া 16টা টাইপ করাবো, এর মধ্যে 14 নম্বর টাইপে আসি। ঠিক আছে, 16টা। আল্লাহ, পোলাপান পাগল হয়ে গেছে। না শেষ করলে হবে রে বোকা, শেষ তো করাইতে হবে। আচ্ছা দেখেন, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু এইটা। হ্যাঁ, তো এখন আপনাদেরকে আমার এটা বলার উদ্দেশ্য না, আপনাদেরকে বলার উদ্দেশ্য কি সেটা বলি। এটা একটা ভাবে আপনি সলভ করতে পারেন, হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে সলভ করব না, আমরা একটু ভিন্নভাবে সলভ করব। হ্যাঁ, যাতে আরেকটু ইজি হয় সেইভাবে সলভ করব। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন, আপনি একটা কাজ করতে পারেন। আপনি এখন প্রথমে চিন্তা করতে পারেন, ভাইয়া এই রেখাটা তো এই ছেদবিন্দু আর এই মূল বিন্দু দিয়ে যায়, তো মূল বিন্দু বসায় সিদ্ধ করি। দেখেন তো 0 0 বিন্দু বসালে এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0 পারছেন? পারেন নাই। তার মানে এটা আপনার অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো এটা যদি আমরা অঙ্ক করি, আমরা এখন একটা জিনিস শিখবো, দুইটা রেখার ছেদবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে হয় আমরা সেটা জানবো। ঠিক আছে, দুইটা রেখার ছেদবিন্দুগামী যদি একটা রেখার সমীকরণ বের করতে হয়, তাহলে প্রথম রেখার সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ, ঠিক আছে, ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত রেখার সমীকরণ। এটা হচ্ছে একটা সূত্র, এটা ইউজ করবেন আপনারা সিকিউতে। হ্যাঁ, দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এবং অন্য একটা বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখার আমি সমীকরণ বের করতে চাচ্ছি। কি? প্রথম রেখার সমীকরণ লিখবো প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ লিখবো ইকুয়াল টু 0 লিখবো। ঠিক আছে, তাইলেই হবে। তাহলে এখন দেখেন, প্রথম রেখার সমীকরণ কি? 5x - 2y প্লাস 4 প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণ কি? 4x - 3y প্লাস 5 ইকুয়াল টু 0। এই হচ্ছে আপনার সমীকরণটা, মানে হচ্ছে এই দুই বিন্দুর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এইটা। তো এখন আমাকে কি বলছে? আমি তো কে এর মানটা জানি না, কে এর মান বের করার জন্য আমাকে বলছে এটা মূল বিন্দুগামী। তো এটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে এটা কত? 0 - 0 প্লাস 4 প্লাস কে ইন্টু 0 - 0 প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আপনার কে এর মানটা কত দেখেন তো? কে এর মানটা হচ্ছে কে এর মান ইকুয়াল টু -4/5।
কে এর মানটা কত -4/5 আসছে। তাহলে আপনি জাস্ট পরবর্তীতে -4/5 এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করবেন, উত্তর চলে আসার কথা। তো আমরা একটু কে এর মান -4/5 এখানে বসাই, তারপর আমরা উত্তরটা মিলাই ফেলি। সবাই আনসার ডি বের করছে। কিভাবে করছেন ভাইয়াকে শিখাই দেন, আপনারা আমার আগে কিভাবে করে ফেললেন, ঠিক আছে শিখাই দেন। তবে এটার একটা শর্টকাট আছে, আমি চাচ্ছি না আপনারা আর ওই শর্টকাটে যান, কারণ এই সূত্র মনে রাখতে হবে, তারপর আবার সিকিউ পড়তে হবে, তো এত শর্টকাটের দরকার নেই, কিছু কিছু শর্টকাট না জানলেও চলে। হ্যাঁ, তো -4/5 বসাবেন এখানে, ক্যালকুলেশন করবেন, উত্তর মিলবে। তো যারা ডি বলছেন আই হোপ যে তাদের সবার কারেক্ট হয়েছে, ঠিক আছে, যারা ডি বলছেন আই হোপ যে তাদের সবার কারেক্ট হয়েছে, ঠিক আছে। সবার কি ডি আসছে, সবার মিলছে? ভাইকে একটু জানাই, ক্যালকুলেশন করি, ধুমধাম ক্যালকুলেশন করি। হ্যাঁ, মনে করেন আপনার এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, ঠিক আছে। এই যে এরকম কোনো একটা রেখা আছে, হ্যাঁ, তো এরকম কোনো একটা রেখা আছে, যে কোনো একটা রেখা এটা, ঠিক আছে। এখন মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত যেই লম্ব বা অঙ্কিত যে লম্বের দৈর্ঘ্য, সেটা মনে করেন পি আপনাকে দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে, পি দেওয়া আছে, এবং বলছে এই যে অঙ্কিত যে লম্বটা, এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, ঠিক আছে। আপনাকে কি বলা আছে, যে এক মূল বিন্দু থেকে যে কোনো একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, এবং এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এই যে হলুদ রেখাটা, মানে এই ঘটনাগুলো যদি ঘটে, তাহলে এই যে রেখাটা, এই রেখাটার সমীকরণ কি হবে জানেন? এই রেখাটার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কত, পি। এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। আপনারা অঙ্ক করার খাতিরে হয়তো অনেকে দেখছেন বা দেখেন নাই, বাট এটাকে এমসিকিউতে এভাবে কাজে লাগানো যায়, যে মূল বিন্দু থেকে কোনো একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি পি হয় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি এই লম্ব রেখাটা আলফা কোণ উৎপন্ন করে, তাইলে এই যে হলুদ রেখাটা, এই হলুদ রেখাটার সমীকরণ কি হবে, এইটা হবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আমাকে প্রশ্নে কি বলছে, মূল বিন্দু থেকে কোনো রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে এই যে মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যে পি, এই পি এর মানটা কত, 4। আর বলছে কি, তা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে। কে, এই যে পিটা বা লম্বটা, সে কি করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করছে সেটা কত বলছে, 45 ডিগ্রি। তাহলে বলছে রেখাটার সমীকরণ কত, তা আমি তো জানি রেখাটার সমীকরণ এইটা। তাহলে এক্স কজ 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 4। এই যে আপনাকে দেওয়া আছে লম্বের দৈর্ঘ্য কত, 4, এই যে পি এর মানটা কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে হচ্ছে cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তার মানে x/√2 প্লাস হচ্ছে y/√2 ইকুয়াল টু কত, 4। তাহলে দেখেন √2 দিয়ে দুই পাশে গুণ করে দেন, তার মানে x + y ইকুয়াল টু 4√2। এটাই হচ্ছে আপনার উত্তর। এই যে দেখেন x + y ইকুয়াল টু 4√2। কারো কি সমস্যা আছে ভাইকে একটু জানাইতে হবে, কুইক। এই যে আমি কিন্তু বলে দিছি টাইপ 14 পুরোটা আবার বলছি, সবাই ক্লিয়ার? কারো সমস্যা আছে এখন আর? বুঝতে পারছি? মোহাম্মদ সিয়াম একদম কান্নাকাটি করতেছে, ভাই আমার এখানে লাইভ চলে না, আমার নিজের মোবাইলে লাইভ চলে না, আপনাদের কিভাবে চলতেছে আই ডোন্ট নো, ঠিক আছে। তো যাক, চললেই ভালো। ক্লিয়ার ক্লিয়ার, একজন বলছে ক্লিয়ার, দুজন বলছে বি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝছি। আচ্ছা, এখন তাহলে দেখেন টাইপ 15তে চলে আসছি, খুবই ইজি টাইপ। হ্যাঁ, দেখেন বলছে এত একটা সমীকরণ বা এই দুইটা সরলরেখার মধ্যে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত। আচ্ছা দেখেন, মনে করেন এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, হ্যাঁ, এগুলো একটু ঠান্ডা মাথায় দেখিয়েন। এই সরলরেখা দুইটার মধ্যে, এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা, এই সরলরেখা দুইটার মধ্যে দুইটার কোণ উৎপন্ন হয়েছে। দেখেন কোণ দুই রকম কোণ উৎপন্ন হয়েছে, এই যে এই কোণটা উৎপন্ন হয়েছে, আবার এই কোণ উৎপন্ন হয়েছে। খেয়াল করেন এই দুইটা কোণ কিন্তু স্থূলকোণ, আর এই কোণগুলা কিন্তু সূক্ষ্মকোণ, তাই না? 90 ডিগ্রি ছোট কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি থেকে বড় কোণ এগুলো হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে। আচ্ছা, তাইলে হচ্ছে দুইটা সরল রেখা যখন পরস্পরকে ছেদ করে তখন তাদের মধ্যে সূক্ষ্মকোণের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে এই যে স্থূলকোণের সৃষ্টি হয়, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি, কেমন? আচ্ছা, তো এখন দেখেন এই সূক্ষ্মকোণের মান আর এই সূক্ষ্মকোণের মান কিন্তু সমান সমান, কারণ এরা পরস্পর বিপরীত কোণ। আবার এই স্থূলকোণের যেই মান হবে, এই স্থূলকোণের যেই মান হবে পরস্পর সমান, কারণ এরা পরস্পর কি বিপরীত কোণ। তাহলে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ দুইটা কোণ সৃষ্টি করে, ঠিক আছে। তো এখন আপনাকে কি বলেছে, দুইটা সরলরেখার অন্তর্গত সূক্ষ্মকোণের মান বের করো। তো এটার জন্য একটা সূত্র আছে, ডিরেক্ট সূত্র। মনে করেন একটা অঙ্ক হচ্ছে a1, একটা সরলরেখা হচ্ছে a1x + b1y + c1 = 0। আরেকটা সরলরেখা হচ্ছে a2x + b2y
প্লাস C2 ইকুয়াল টু 0, এরকম দুটো সরলরেখা মনে করেন আপনাকে দেওয়া আছে। হ্যাঁ, আপনি চাইলেই এখান থেকে কি ঢাল বের করে নিতে পারবেন না? এটা থেকে ঢাল বের করে নেবেন M1, এটা থেকে চাইলেই ঢাল বের করে নিতে পারবেন M2, পারবেন না? পারবেন। তাহলে এদের অন্তর্গত কোণের মানটা যদি থিটা হয়, তাহলে টেন থিটা ইকুয়াল টু কত? প্লাস মাইনাস M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 ইন্টু M2। এই হচ্ছে আপনার সূত্র, এবং এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। ঠিক আছে, এখন যেই টাইপ করাবো আর পরে যেই টাইপ করাবো, এই দুইটা টাইপের মধ্যে একটা টাইপ আপনার পরীক্ষার মধ্যে সিকিউর 4 নম্বরের প্রশ্নে আসবেই, এইটা আর তারপরেরটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনার সিকিউতে আসবেই, এবং এটা মাঝে মধ্যে এমসিকিউতেও দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো ভাইয়া যেটা বলতেছি সেটা শুনেন, এটা শুনলে সিকিউর জন্য উপকার হবে, দুইটার মধ্যে একটা আসেই, প্রতিবার আসেই। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে আমাকে দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুইটা থেকে আমি চাইলে M1 আর M2 বের করে ফেলতে পারবো না? তো এখন দেখেন, প্রথম সমীকরণে কি দেওয়া আছে? y ইকুয়াল টু 3x প্লাস 7। তো y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে যদি তুলনা করি, তাহলে এখান থেকে M1 এর মান কত পাচ্ছি? 3 পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখেন 3y মাইনাস x ইকুয়াল টু 8 আছে। তাহলে আমি একটা কাজ করি, 3y ইকুয়াল টু x প্লাস 8 করলাম, তারপরে দিয়ে হচ্ছে 3 দিয়ে ভাগ দিয়ে দিই, y ইকুয়াল টু 1/3x প্লাস 8/3, 3 দিয়ে ভাগ করে দিছি। এই যে দেখেন y ইকুয়াল টু mx প্লাস c হয়ে গেল। এখন খেয়াল করেন তো, y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে দেখেন তো এই m এর ভ্যালুটা কত? 1/3। এই m এর ভ্যালুটা কত ভাইয়া? 1/3। ঠিক আছে, m এর ভ্যালুটা কত আসছে ভাইয়া? 1/3 আসছে। হ্যাঁ, মানে হচ্ছে m2 ইকুয়াল টু 1/3। তাহলে দেখেন তো m1 এর ভ্যালু জানলাম 3 আর m2 এর ভ্যালু জানলাম 1/3। তাহলে কি এখন এই ইকুয়েশনে আমি কাজ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। এই ইকুয়েশনে কাজ করলে এদের মধ্যবর্তী কোণের মান বা থিটার মানটা আমার চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে করব কি? প্রথম কাজ হচ্ছে সমীকরণ যেভাবেই দেওয়া থাকুক না কেন, y ইকুয়াল টু mx প্লাস c আকৃতিতে আনবো, এনে m1 আর m2 বের করব। তারপরে এদের মধ্যবর্তী যে সূক্ষ্মকোণ সেটা বের করার জন্য এই সূত্র অ্যাপ্লাই করব। তো এই সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আসেন প্লাস মাইনাস M1 এর ভ্যালুটা কত ছিল? 3 ছিল, আর M2 এর ভ্যালুটা কত ছিল? 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস M1 এর ভ্যালুটা 3 ছিল আর M2 এর ভ্যালুটা ছিল 1/3। তাহলে এখন খেয়াল করে দেখেন, এটাকে যদি আমরা ঠিকভাবে করি, কাজটা করি, তাহলে কত আসে? 3 3 9 মাইনাস 1 কত? 8। আর হচ্ছে এটা কাটাকাটি যায়, তার মানে হচ্ছে হাফ থাকে, তার মানে এটা আসে প্লাস মাইনাস 4/3। সবার কি এটা আসছে? সবার কি প্লাস মাইনাস 4/3 আসছে? ভাইয়াকে এটা জানান। টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 4/3 কি সবার আসছে ভাইয়ার মতো? আসলে ভাইয়াকে বলেন যে ভাইয়া এইটুক পর্যন্ত ক্লিয়ার, এইটুকু আমাদের সবার আসছে। আপনারা যদি এটা বলেন, তাহলে ভাইয়া এগিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে হচ্ছে ভাইয়া বাকি কথা বলবো। আমাদের অঙ্ক প্রায় শেষ, অঙ্ক প্রায় শেষ। আপনাদের কিন্তু এই অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। হ্যাঁ, অঙ্ক প্রায় শেষ আমাদের। হ্যাঁ, এই যে ভাইয়া ক্যালকুলেশনটাকে একটু সাইড করে দিলাম। ঠিক আছে, দেখি তো কে কে আছি। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, যারা আছে তারা জি ভাইয়া বলছে। তো এখন দেখেন, আপনাকে বলছে কি অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বের করতে। তো ভাইয়া বলছে কি, এই যে থিটাটা, টেন থিটাটা, এই থিটার মধ্যে কোন কোণ আছে? এই থিটার মধ্যে হচ্ছে মধ্যবর্তী কোণ আছে। এখন মধ্যবর্তী কোণ তো স্থূল কোণও হয়, মধ্যবর্তী কোণ তো সূক্ষ্মকোণও হয়। মধ্যবর্তী কোণ কি হয়? স্থূল কোণও হয়, মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণও হয়, তাই না? তাহলে আমি দেখেন টেন থিটা, টেনের মধ্যবর্তী কোণটা সবসময় মাথায় রাখবেন, টেনের মাঝখানের কোণটা যদি পজিটিভ কিছু হয়, তাইলে সেটা থেকে আমি সবসময় সূক্ষ্মকোণ পাবো। আর টেনের মাঝখানে যেই কোণটা আছে সেটা যদি নেগেটিভ কিছু হয়, সেখান থেকে আমি সবসময় কী পাবো? স্থূলকোণ পাবো। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, এটা সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ। এখন আমাকে প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান বের করো। তাহলে আমি দেখতেছি টেন থিটা ইকুয়াল টু কত আসছে? টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 4/3 আসছে। তাহলে আমার কাছে কি চাইছে? সূক্ষ্মকোণ চাইছে। তাহলে আমি মাইনাসটা নিব না, আমি শুধু প্লাসটা নিব। তাহলে আমি কি নিব? শুধু প্লাসটা নিব। শুধু যদি প্লাস নেই, তাইলে আমার থিটা ইকুয়াল টু কত? টেন ইনভার্স 4/3। এইটাই হচ্ছে আমার মধ্যকার সূক্ষ্মকোণ। তার মানে থিটা ইকুয়াল টু কত? টেন ইনভার্স 4/3। এই যে সি নম্বরটা হচ্ছে উত্তর। বুঝছেন সবাই? এটুকু কি ক্লিয়ার? আমাকে যদি বলতো এই দুইটা রেখার মধ্যবর্তী স্থূলকোণ নির্ণয় করো, তাইলে আমি এখানে কি করতাম? মাইনাস নিতাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা ক্ষেত্র আছে, সেটা বলি আপনাদেরকে। মনে করেন আপনার এখানে টেন থিটা ইকুয়াল টু ক্যালকুলেশন করে এখানে প্লাস মাইনাস মনে করেন -4 আসছে। মনে করেন এই যে এখানে প্লাস মাইনাস 4/3 আসছে না, এখানে মনে করেন -4 আসছে। হ্যাঁ, এইটুকু যদি বুঝেন, এবার এইটা একটু এক্সেপশনাল একটু চিন্তা করেন, এরকম অনেক সময় অ্যাডমিশনে দেয় আর কি। এখন যেহেতু বলতেছি বলে ফেলি। মনে করেন এখানে -4 আসলো, এখন আপনাকে বলছি সূক্ষ্মকোণ বের করতে। তো ভাইয়া মাত্র কি বললাম? টেনের ভিতর যখন পজিটিভ থাকে তখন সূক্ষ্মকোণ আসে, আর টেনের ভিতর যখন নেগেটিভ থাকে তখন স্থূলকোণ আসে, তাই না? তাহলে আমার টেনের ভিতর কি করতে হবে? আমাকে যদি সূক্ষ্মকোণ চাই এই অবস্থায়, টেনের ভিতর আমার নেগেটিভ আনতে হবে না? তাহলে হচ্ছে কি, আমি এখানে প্লাস নিব না। তাহলে টেনের ভিতর নেগেটিভ আনার জন্য আমি এখানে মাইনাস নিব। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে +4 হয়ে গেলে
তাহলে হচ্ছে আমার থিটা ইকুয়াল টু টেন ইনভার্স 4 আসবে। এইটাই হচ্ছে তখন কি হয়ে যাবে, মধ্যকার সূক্ষ্মকোণ। ঠিক আছে, আবার যদি আমাকে এই পরিস্থিতিতে আমাকে যদি বলতো যে স্থূলকোণ আনো, স্থূলকোণ আনা মানে কি, টেন থিটার ভিতরটাই কি রাখতে হবে, বা টেন ইনভার্সের ভিতর কি রাখতে হবে, টেন ইনভার্সের মধ্যে এগুলো ইনভার্স টেন ইনভার্সের ভিতর তখন নেগেটিভ রাখতে হবে। তো নেগেটিভ রাখতে হলে এই পরিস্থিতিতে স্থূলকোণ আনার জন্য, নেগেটিভ রাখার জন্য আমাকে পজিটিভ নিতে হবে, এবং পজিটিভ নিলে এখানে কি চলে আসবে ভাইয়া, পজিটিভ নিলে এখানে মনে করেন যে -4 চলে আসলো। ঠিক আছে, -4 চলে আসলো, তখন এটা স্থূলকোণ পাবো। আশা করি ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছি ভাইয়া, সবাই কি বুঝছি? এই এক্সেপশনাল কেসটা সবসময় মাথায় রাখবেন। আমাকে মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করতে বললে টেন ইনভার্সের ভিতরে পজিটিভ মান থাকতে হবে যদি সূক্ষ্মকোণ বের করতে বলে, আর যদি বলে মধ্যকার স্থূলকোণ বের করো, টেন ইনভার্সের ভিতর নেগেটিভ মান আনা রাখবে। হ্যাঁ, তো প্লাস মাইনাস দিছে এটার জন্যই যে আপনি আপনার সুবিধা মতো এটাকে চেঞ্জ করে নিতে পারেন যেন। ঠিক আছে, তাহলে এই সূত্রের কাজ কিন্তু ক্লিয়ার। আমি আশা করি এটা কোনো না কোনো বোর্ডে আসবে, দেখেন এটা হয় এমসিকিউতে আসবে, নাহলে সিকিউতে আসবে। আর সিকিউতে এই দুইটার মধ্যে একটা আসবেই, এই 15 নম্বর টাইপ আর 16 টাইপের মধ্যে একটা আসবেই। ঠিক আছে, আচ্ছা ভাই সবগুলো সূত্র এক নজরে লিখে দিলে উপকৃত হইতাম। এই সূত্র তো বইয়ের মধ্যে লেখা আছে রে বোকা। তো ভাইয়া যা লেখার তা কিন্তু লিখতেছি। আচ্ছা দেখেন, এখন আরেকটা আসছে, তো এটার জন্য অনেক কিছু জানা লাগবে, আমি ধীরে ধীরে বলতেছি, ঠান্ডা মাথায় দেখেন, খুব কাজে আসবে সিকিউর জন্য। হ্যাঁ দেখেন, মনে করেন একটা রেখা হচ্ছে এটা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটা রেখা মনে করেন a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই হচ্ছে দুইটা রেখা আপনাকে দেওয়া আছে। ঠিক আছে, এই দুইটা রেখা আপনাকে কি আছে, দেওয়া আছে। এখন এই দুইটা রেখার চিত্র ভাই আঁকি, মনে করেন এই দুইটা রেখার চিত্র ভাই আঁকলাম। আঁকার পরে এখন দেখেন তো, এই যে এই কোণগুলা কি, সূক্ষ্মকোণ, অলরেডি আপনি জানেন। ঠিক আছে, এই কোণগুলা কি, সূক্ষ্মকোণ, এটা অলরেডি জানেন। এখন আপনি করলেন কি, আপনি বেশি চালাক, আপনি করলেন কি, এই সূক্ষ্মকোণরে সমান দুই ভাগে ভাগ করে, মানে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এই সাদা রেখাটা আঁকলেন। এই দুইটা রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আপনি আঁকলেন। ঠিক আছে ভাই, আবার বলি, এই হলুদ দুইটা রেখার মধ্যবর্তী যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আঁকছেন, এটার সমীকরণ বাইর করতে হবে। ঠিক আছে, অথবা আপনাকে প্রশ্ন করবে এরকম, এই যে হলুদ দুইটা রেখার মধ্যবর্তী যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক আঁকো, এইটা প্রশ্ন করবে। ঠিক আছে, আপনার এই প্রশ্নটা কি, দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। তো সমদ্বিখণ্ডক দুইটা ক্ষেত্রে হইতে পারে, একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আরেকটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। প্রশ্নটা কি বুঝছি সবাই? আগেরটার ক্ষেত্রে খেয়াল করেন, দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করো, হয় সূক্ষ্মকোণ নাহলে স্থূলকোণ। আর এখন কি পার্থক্যটা কি, এখন পার্থক্যটা হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। এই যে দুইটা হলুদ রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে। আই হোপ প্রশ্ন দুইটা আমি ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, তাইলে এই যে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলে, এই সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে এই রকম, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এই হচ্ছে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। দেখেন, এই দুইটা রেখার সমীকরণ আপনাকে দেওয়া থাকবে। সমীকরণ দেওয়ার পরে আপনাকে কি বলবে, এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বাইর করো। তো এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক কিভাবে বের করবো, এই রেখার সমীকরণ লিখবো, ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ লিখবো, ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। দ্যাটস ইট। ঠিক আছে, সমদ্বিখণ্ডকের সমীকরণ এরকম আসবে। তো আমরা কি জানি, সমদ্বিখণ্ডক দুই রকম হয়, একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আরেকটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তো এখানে প্লাসের জন্য একটা আসবে, মাইনাসের জন্য একটা আসবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এখন আপনারা প্রশ্ন করবেন, ভাইয়া প্লাসের জন্য একটা আসবে, মাইনাসের জন্য একটা আসবে, কখন কোনটা আসবে? তো আপনারা এই প্রশ্নটা ভাইয়াকে করতে পারেন। ঠিক আছে, তো এই প্রশ্নটা যদি আপনারা আমাকে করেন, তাইলে ভাইয়া এখন হচ্ছে যে আপনাদেরকে আরো কয়েকটা ট্রিক দেখাবো। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলি তো, যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলেন তো সবাই। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানান। ভাইয়া আপনার নেট ডিস্টার্ব করতেছে, আবার চলে গেছে? না যায় নাই তো বস, যায়নি। আচ্ছা দেখেন, তো এখন খেয়াল করেন, এইটুকু যদি বুঝতে পারেন, সূত্র পর্যন্ত যদি আসতে পারেন সবাই, তাইলে এখন আপনার একটা টেস্ট করতে হবে যে পজিটিভের জন্য আমি সূক্ষ্মকোণ পাবো, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো না স্থূলকোণের পাবো, এটা তো আমি জানি না। তাহলে কোনটার জন্য কোনটা পাবো, এটা আমি এবার টেস্ট করব। ঠিক আছে, তো টেস্ট করব কেমনে, দেখেন এই যে a1 আছে, a2 আছে, তা আমি কি করব, a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 করবো আমি। হ্যাঁ, দেখ খেয়াল করে দেখেন,
a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই দুইটা সমীকরণ পরস্পরের উপর লম্ব হবে, এরকম শিখছিলাম। এটার ক্ষেত্রে কিন্তু এটা হবে না, এটার ক্ষেত্রে হচ্ছে a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2, এটার মান বের করবেন। মান বের করা সেটা যদি গ্রেটার দেন 0 হয়, মান বের করার পরে দেখলেন যে মানটা কত, শূন্য থেকে বড় আসছে, তখন আপনি কি বুঝবেন, তখন বুঝবেন যে এখানে যদি আমি পজিটিভ নেই আমি স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো, স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। আর তখন যদি নেগেটিভ নেই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। এটা যখন গ্রেটার দেন 0 তখন যদি আমি পজিটিভ নেই তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, নেগেটিভ নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আবার দেখেন ভিন্ন আরেকটা কেস আছে, আরেকটা কেস কি, সেকেন্ড কেস হচ্ছে a1 a2 প্লাস b1 b2, এটা যদি লেস দেন 0 হয়, এটা যখন লেস দেন 0 বা শূন্য থেকে ছোট হবে তখন আমি যখন পজিটিভ নিব, পজিটিভের জন্য তখন আমি কি পাবো, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো। পজিটিভের জন্য তখন আমি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো, আর নেগেটিভের জন্য তখন আমি স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। ঠিক আছে, এগুলা দুই একবার আসছে এমসিকিউতে, বাট ম্যাক্সিমাম সময় এগুলা রিটেনে আসে। তো আপনাদের রিটেনের কিন্তু একটা বড় হেল্প করে দিতেছি এটা। হ্যাঁ, তাহলে খেয়াল করেন ভাই, আরেকবার বলি, দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে যদি বলে, এই হচ্ছে সূত্র। তো এই সূত্রে প্লাস মাইনাস কখন কোনটার জন্য সূক্ষ্মকোণ স্থূলকোণ পাবো জানি না, তো সেটার জন্য আমি টেস্ট করবো কি, a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2, এটা যদি গ্রেটার দেন 0 হয় প্লাসের জন্য স্থূলকোণ, মাইনাসের জন্য সূক্ষ্মকোণ। আর a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 লেস দেন 0 হলে প্লাসের জন্য সূক্ষ্মকোণ, মাইনাসের জন্য স্থূলকোণ পাবো। দ্যাটস ইট, শেষ। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? কারো যদি সমস্যা থাকে ভাইকে বলতে হবে। হ্যাঁ, তাইলে আসেন, এইটুক যদি ক্লিয়ার হয় এবার আমি পুরো অঙ্কটা করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, এখানে কি বলছে, এখানে বলছে এত এবং এত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। সমদ্বিখণ্ডক দুইটারই সমীকরণ বের করতে বলছে, মানে স্থূলকোণ সূক্ষ্মকোণ। বলে নাই যে শুধু স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো বা শুধু সূক্ষ্মকোণটা বলো, এটা বলে নাই। তাহলে হচ্ছে আমি ডিরেক্ট করে ফেলি। তাহলে প্রথম সমীকরণটা লেখেন 3x প্লাস 4y প্লাস 3 ডিভাইডেড বাই কি, রুট ওভার ওই যে দেখেন a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4x প্লাস 3y 4x প্লাস 3y প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তো এগুলো না লিখলেও হইতো, দেখেন এখানে 4 স্কয়ার 3 স্কয়ার, এখানে 4 স্কয়ার 3 স্কয়ার, দুইটারে দেন কাইটা। ঠিক আছে, দুইটা কাটাই যায়। হ্যাঁ, দুইটা কাটা গেলে এখন কি হবে দেখেন তো, 3x প্লাস 4y প্লাস 3 প্লাস মাইনাস 4x প্লাস 3y প্লাস 4, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, ঘটনা যদি এইটা হয় একবার পজিটিভ নেন, একবার পজিটিভ নেন। আচ্ছা, একবার যদি আমি পজিটিভ নেই তাইলে আমার কি হবে দেখেন, এখানে 4x আছে, এখানে 3x আছে, ওই পাশে নিয়ে যান তাহলে x থাকবে। তারপর যখন পজিটিভ নিচ্ছি তখন, তারপর এখানে 3y আছে, এখানে 4y আছে, ওই পাশে নিলে মাইনাস y হবে। তারপর এখানে 4 আছে, এখানে 3 আছে, ওই পাশে নিলে প্লাস 1 হবে, ইকুয়াল টু 0। পজিটিভ নিলে এই সমীকরণ পাচ্ছি। নেগেটিভ নিলে কি পাবো ভাইয়া, নেগেটিভ নিলে দেখেন এটা যদি নেগেটিভ নেই, এটা যদি নেগেটিভ নেই এটারে এই পাশে আনি, তার মানে কত, 4 3 7x। ঠিক আছে, এটারে যদি নেগেটিভ নেই মাইনাস 3y, এই পাশে আসলে প্লাস y, এটাকে যদি নেগেটিভ নেই মাইনাস 4কে এই পাশে আনলে হচ্ছে প্লাস 7 ইকুয়াল টু 0। এই হচ্ছে নেগেটিভ নিলে সমীকরণ। হ্যাঁ, এই যে ভাইয়া মুখে মুখে করতেছি, এভাবে আপনাদেরও করতে পারতে হবে এক সময় ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন তো এটা মিলে কিনা কোনোটার সাথে, এটা কোনোটার সাথে মিলে কিনা আমরা একটু দেখি। দেখেন x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে একটা সমীকরণ মিলছে। আরেকটা কি, x প্লাস ওয়াই প্লাস 7, ও না 7x প্লাস ওয়াই প্লাস 7। আপনাদের সবার কি 7x প্লাস ওয়াই প্লাস 7 আসতেছে? ভাইয়াকে একটু জানায়েন তো। ভাইয়ের কিন্তু এটা আসতেছে, এখানে কিন্তু 7x প্লাস ওয়াই প্লাস 7 নাই। আমার মতে এটা হচ্ছে 7x প্লাস ওয়াই প্লাস 7 হওয়া উচিত। ঠিক আছে, আপনাদের কি সেম আসতে কিনা আমাকে একটু জানায়েন, নাকি ভাইয়া ক্যালকুলেশনে এরর করছি সেটাও আমাকে একটু জানায়েন। ঠিক আছে, দেখি তো সবাই বুঝছি কিনা। মাসুরা আক্তার বলতেছে কি না বলতেছে, মাসুরা আক্তার কি বুঝেন নাই বলেন তো ভাইয়াকে। আচ্ছা, প্লাসের জন্য কিন্তু আমাদের মান মিলে গেছে, x মাইনাস ওয়াই প্লাস 1। মাইনাসের জন্য মান মিলতেছে না। মাইনাস যদি নেই, এই মাইনাস 4xটা এখানে চলে আসলে 7x, আর হচ্ছে এই মাইনাস 3yটা এই পাশে চলে আসলে y, আর হচ্ছে এইখানে মাইনাস 4টা এই পাশে চলে আসলে কত, 7। তা আমার মতে আমাদের এটা সঠিক। ঠিক আছে, আমার মতে আমাদের এটা সঠিক। এখানে একটা 7 আসে নাই, ভুলে একটা 7 মনে হয় আসে নাই। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। আই হোপ সবাই ক্লিয়ার। কারো সমস্যা থাকলে এখন বলেন যে ভাই আরেকবার বুঝান, আরেকবার বললে আরেকবার বুঝাই দিব, টেনশন নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, আরেকবার বুঝাইতে কোনো লস নাই, আপনি লাভবান হবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন এইটুকু যদি ক্লিয়ার হন, এখন দেখেন আপনি কি জানেন এখানে কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কোনটা স্থূলকোণের। এই যে এই টেস্টটা হচ্ছে সূক্ষ্মকোণের স্থূলকোণ বের করার জন্য। তা আসেন আমরা একটু টেস্টটা কইরা দেখি। ঠিক আছে, যেহেতু আসছি একটু করে দেখি কোনটা সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণ। খেয়াল করেন এখানে a1 কত, a1 হচ্ছে 3 ইন্টু a2 কত, a2 হচ্ছে 4 প্লাস b1 কত, b1 হচ্ছে 4 ইন্টু b2 কত, b2 হচ্ছে 3। ঠিক আছে,
a1 a2 প্লাস b1 b2, ঠিক আছে? এটা করলে কত আসতেছে? 3 4 12, 3 4 12, 12 দুগুণা 24, হুইচ ইজ গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 হইলে পজিটিভের জন্য আমি কি পাবো? স্থূলকোণ, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই যে পজিটিভ নিয়ে যেটা পাইছি এটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর নেগেটিভের জন্য যেটা পাবো, এই যে নেগেটিভ নিয়ে এটা পাইছি না, এটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। দ্যাটস ইট। আপনাকে যদি বলতো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করে, আপনি এটাকে টেস্ট করতেন, আপনি খালি পজিটিভটা নিয়ে এইটুকু করতেন, এটা আর করার দরকার হতো না, ঠিক আছে? আশা করি সবাই বুঝছি। কারো সমস্যা আছে? ভাইয়া শুধু ছেলেদের কমেন্ট পড়ে, নাম পড়ে না, কিন্তু মেয়েদের কমেন্টও পড়ে, নামও পড়ে। আহসানুল্লাহ, এই যে নাম পড়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা পোলাপান, আনসার এই কেমনে মিলতেছে? পোলাপান ভাইয়াকে একটু বলি তো, সবাই একটু ভাইয়াকে বলেন যে ভাইয়া কোন মিসকালে একটা ঝামেলা করছেন, একটু বলেন দেখি। 3x প্লাস 4y প্লাস 3, 4x প্লাস 3y প্লাস 4, ওকে ফাইন। আর হচ্ছে নিচে হচ্ছে কত? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ওকে কাটাকাটি গেল, ভেরি গুড। তারপর হচ্ছে এখানে মাইনাস নিলাম, আচ্ছা 4x প্লাস 3y প্লাস 4, ঠিক আছে? মাইনাস নিলাম, মাইনাস 4x মাইনাস 3y মাইনাস 4, তো মাইনাস 4x এই পাশে আসলে হচ্ছে 4x আর 3x কত হয়? 7xই তো হয়। আপনাদের কিভাবে অন্য কিছু আসে? তারপর হচ্ছে মাইনাস 3y এই পাশে আসলে কি হয়ে যায়? প্লাস 4y হয়ে যায়, মানে প্লাস y হয়। মাইনাস 4টা এই পাশে আসলে তো 7 হয়। আপনাদের কিভাবে এ মিলে? ভাইয়াকে একটু বলেন। 3x মাইনাস 4x, কোথায় ভুল লিখছি? আরে ফোন দেয় কেন ভাই? হ্যাঁ শামীম বলো। হ্যাঁ বলো, দ্রুত দ্রুত। হ্যাঁ আমি ক্লাসে, বলো না। আচ্ছা দেখবো পরে, দাঁড়া। ভাইয়া 7y হবে, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এইখানে 7y হবে, হ্যাঁ ঠিক আছে। এখানে কি হবে? 7y হবে। কিন্তু আপনারা যারা এ নম্বর মিলাইছেন তারা কিভাবে এ নম্বর মিলাইছেন আমি বুঝি নাই, তাদের ভুল হয়েছে কোথাও, ঠিক আছে? যারা এ নম্বর মিলাইছেন তাদের কিন্তু এ মিলবে না, হ্যাঁ 7y হবে, রাইট। ঠিক আছে, আশা করি সবাই এই টাইপ 16 বুঝছেন, টাইপ 15ও বুঝছেন, হ্যাঁ? তো এবার আমরা একদম লাস্ট টাইপে চলে আসছি, লাস্ট টাইপটা দেখেন, তারপর ছুটি, ঠিক আছে? আচ্ছা সবাই আছেন ভাইয়ের সাথে? দেখি লাস্ট টাইপটার আগে আমি একটু কথা বলি। ভাইয়া আনসার অন্য একটা আসে, ভাইয়া ওয়াই এর ওখানে প্রবলেম হচ্ছে। ওয়াই বুঝছি, এটা 7y হবে, রাইট। মানে আনসারে একটু ভুল আছে এখানে, হ্যাঁ? তো এটা হচ্ছে 3x সরি 7x প্লাস 7y। ও আচ্ছা বুঝছি। দেখেন এইটা কত হয়েছে? এটা হচ্ছে যে 7x প্লাস 7y প্লাস 7 ইকুয়াল টু 0, এটা আসছে না? তো 7 দিয়ে কাটাকাটি করে না, আরে তারেক, তো কাটাকাটি করলে x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু কত? 0 হবে, হ্যাঁ। শিট, তাহলে আপনার উত্তর হবে 1 নম্বরটা। উত্তর আছে, খালি প্রশ্নটা ভুল প্রমাণ করে ফেললাম নাকি? একটা প্রশ্নকে শুধু শুধু ভুল প্রমাণ করে ফেললাম, মিলে গেছে কিন্তু, ঠিক আছে? আশা করি বুঝছেন এবার সবাই। দেখেন ভাইয়া কি করছি, ভাইয়া হচ্ছে এই যে এটা মাইনাস 3y না, মাইনাস 3yকে এই পাশে আনলে 4y 7y হয়, তো ভাইয়া ওটা খেয়াল করিনি। তো এই যোগটা ভুল হওয়ার কারণে আমি পুরো অঙ্কটারে ভুল বলে সাব্যস্ত করে দিছি, ঠিক আছে? দেখছেন কত কনফিডেন্স? এই পরিমাণ কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে গেলে ভালো করবেন, নাইলে কিন্তু পরীক্ষার হল ভালো হবে না, ঠিক আছে? উত্তর এ, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা তো এখন তাকান, এখন কি বলছে? টাইপ 16 লাস্ট টাইপ, তারপরে বাসায় যান। এই রেখার সাপেক্ষে এত এবং এত বিন্দুর অবস্থান কত? একটা রেখা আছে, দুইটা বিন্দুর অবস্থান কোথায় এই রেখার সাপেক্ষে? মনে করেন দুইটা বিন্দু এই পাশে থাকতে পারে, তাহলে রেখার দুইটা বিন্দু দুইটা রেখার একটা পাশে অবস্থিত, অথবা বিন্দু দুইটা এই পাশে থাকতে পারে, বিন্দু দুইটা তাহলে রেখার এক পাশে অবস্থিত, অথবা বিন্দু দুইটা দুই পাশে থাকতে পারে, তার মানে বিন্দু দুইটা রেখার বিপরীত পাশে অবস্থিত, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে এরকম, হ্যাঁ? তার মানে দুইটা বিন্দু রেখার কোন পাশে অবস্থিত, মানে কি তারা একই পাশে আছে, একই পাশে আছে নাকি রেখার দুই পাশে আছে, এটা জানতে চাইছে আপনার কাছে, হ্যাঁ? তাহলে আপনার কাজ কি জানেন? আপনার কাজ হচ্ছে বিন্দুটাকে, এই যে প্রথম বিন্দুটাকে এটার মধ্যে বসায় দেন, তাহলে -1 2 এটার মধ্যে বসায় দিলে কত হয়? -2 হয়, তারপরে হচ্ছে -10 হয়, +3, তাহলে দেখেন তো -10 আর +3, তার মানে কত হয়? -7 হয়, ঠিক আছে? সেম ভাবে 3 2 বিন্দুটাকে এটার মধ্যে বসায় দেন, তাহলে কত হবে? 3 দুগুণা 6 -5 দুগুণা 10 +3, তাহলে দেখেন তো 6 3 9 -1 হয়। দেখেন তো খেয়াল করে, দুইটাই কি লেস দেন 0 না? দুইটাই কি লেস দেন 0 না?
তার মানে এই দুইটা বিন্দু একই পাশে অবস্থিত। এখন এটা কোন পাশে সেটা আমরা বের করতে পারি না, কিন্তু দুইটা একই পাশে অবস্থিত, হয় দুইটা বিন্দু এই পাশে অবস্থিত অথবা দুইটা বিন্দু এই পাশে অবস্থিত। তার মানে দুইটা বিন্দু কি একই পাশে অবস্থিত। এখন ভাইয়া এখানে যদি দুইটাই যদি +7 হইতো তাহলে আমি বলতাম কি দুইটা একই পাশে অবস্থিত, কারণ চিহ্ন সেম আসছে। কিন্তু ভাইয়া একটা মনে করেন যে পজিটিভ আসছে আর একটা নেগেটিভ আসছে, তার মানে একটা এই পাশে আর একটা এই পাশে, তার মানে বিন্দু দুইটা দুই পাশে অবস্থিত। সবাই কি বুঝছি এটা কি বলতে চাইছি? আরে মোহাম্মদ মাহাদি এতক্ষণ পরে এটা বলতেছেন, হাই 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 হাই, বুঝতে পারছি। আচ্ছা আবার কোথায় ভুল? 6 3 9, 10 থেকে 9 গেলে কত? 1 থাকে। হ্যাঁ ঠিকই তো আছে, -1। ও 6 3 9 -1ই তো থাকে, ঠিকই তো আছে। পর্ণাশা কি বলতেছেন আমি বুঝি নাই, আরেকবার বলেন। 10 2 12, 12 থেকে 3 গেলে কত থাকে? 9 থাকে। আচ্ছা আবার আরেক জায়গায় আকাম করছি। আচ্ছা ঠিক আছে, এটা কত থাকতেছে? -9 থাকতেছে। হ্যাঁ ভেরি গুড পর্ণাশা, বুঝতে পারছি, ক্লিয়ার। দেখেন মাইনাস আছে কিনা দুইটার মধ্যে সেটা হচ্ছে বড় কথা। দুইটার মধ্যে যদি মাইনাস থাকে দুইটা একই পাশে, দুইটার মধ্যে যদি পজিটিভ আসে দুইটা একই পাশে, দুইটার মধ্যে যদি একটা প্লাস একটা মাইনাস আসে দুইটা কি উল্টা পাশে অবস্থিত। তো এখন এইটা বলতে বলতে আমার আরেকটা জিনিস মাথায় আসছে, কেউ মাইন্ড করেন না, আমি একটু বলে নিই। মনে করেন একটা বিন্দু হচ্ছে 1 2, বলছে আরেকটা বিন্দু দিয়ে দিছি 3 4। তো এখন আপনাকে আমি প্রশ্ন বলতে পারি যে এই 3 4 বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব কত? ঠিক আছে, আপনাকে আমি প্রশ্নটা কি বলতে পারি, 3 4 বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব কত? তার মানে হচ্ছে 3 4 বিন্দুটাকে আপনি একটা আয়না ধরেন, আমি যদি আয়নার সামনে একটা কিছু রাখি, ঠিক আয়নার উল্টা পাশে সমান দূরত্বে আর একটা বস্তু পাবো এরকম। তার মানে এটার প্রতিবিম্ব আয়নার ঠিক উল্টা পাশে সমান দূরত্বে থাকবে। আয়না থেকে এটার যে দূরত্ব, এটা থেকে এই প্রতিবিম্ব দূরত্ব সেম হবে। কথা বুঝছেন? আয়না থেকে মূল বস্তুর যেই দূরত্ব, আয়না থেকে প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব সেম হবে। হ্যাঁ তাইলে এখন দেখেন, একজন আজকে প্রশ্ন করছিলেন এক জায়গায়, দেখলাম যে ভাইয়া মধ্যবিন্দু নির্ণয় ভুলে গেছি, তো সেটাও মনে করাই দিব এখন, সমস্যা নাই। তাহলে প্রশ্নটা কি আসবে, এত বিন্দুর সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব কত? তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব, এটা যার সাপেক্ষে তারা আয়না ধরলাম, আয়নার সামনে এই বস্তু আছে, এটা আয়না থেকে যত দূরে আছে এইটার ভিতরে ঠিক তত দূরে থাকবে এটার প্রতিবিম্বটা। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটা থেকে এটার যে দূরত্ব আর এইটা থেকে এটার দূরত্ব যদি সমান হয়, তাহলে এই বিন্দুটা কি, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু, তাই না? এই যে এটা হচ্ছে প্রতিবিম্ব বিন্দু, মূল বিন্দু এবং প্রতিবিম্ব বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এই 3, 4 বিন্দুটা। তাইলে হ্যাঁ, তাইলে এখানে কি হবে, x + 1 / 2 = 3। এই যে দেখেন, এই দুইটার ভূত যোগ / 2 = 3। আবার হচ্ছে এই দুইটার কোটি যোগ / 2 = কত? 4। তাইলে এটা কত আসে, 3 2 6, 6 থেকে 1 গেলে কত? 5। এটা কত? 4 2 8, y = 8 থেকে 2 গেলে কত? 6। তার মানে 5 6। এই হচ্ছে প্রতিবিম্ব বিন্দু। 3, 4 বিন্দুর সাপেক্ষে 1 2 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু হচ্ছে 5, 6। বুঝছি? ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে ভাইকে বলেন, ভাইয়া এখন সমস্যার সমাধান করব, তারপর চলে যাব। আর সমস্যা না থাকলে ছুটি দিয়ে দিব, ঠিক আছে? দেখি। আচ্ছা সরল রেখা কিন্তু এরই মাধ্যমে শেষ হইলো। তো আমাদের বাসায় কাজ কি? বাসায় হচ্ছে কাজ হচ্ছে প্রথমে ভাইয়ার স্লাইড রিভিশন দেন সবাই, ভাইয়ার স্লাইড রিভিশন দেন। হ্যাঁ রিভিশন বানান ভুলে গেছি এটা মনে হয়, ঠিক আছে? ভাইয়ার স্লাইড রিভিশন দেন, তারপরে হচ্ছে আপনার টেস্ট পেপার সলভ করেন, অথবা হচ্ছে আপনার কাছে আমাদের পূর্ণতার বইটা যদি থাকে খুবই ভালো হবে, পূর্ণতার বইটা সলভ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কথা। দেখি কে আছে ভাইয়ের সাথে। ভাইয়াকে একটা করে মোলাকাত দিয়ে সবাই বিদায় নেন, ঠিক আছে? ভাইয়াকে একটা করে মোলাকাত দিয়ে সবাই বিদায় নেন, ঠিক আছে? নেই সমস্যা। ওকে বস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরই মাধ্যমে একটা কথা বলতে চাই, বারবার বলছি যে সরল রেখা থেকে 6-7টা এমসিকিউ আসবে এবং হচ্ছে ম্যাট্রিক্স থেকে 4-5টা এমসিকিউ আসবে। মোটামুটি আপনি ধরেন, মানে একটু বেশিই হয়ে গেছে মনে হয়, আপনি আর একটু কম ধরেন, 5-6টা আসবে, মানে 6-7টা আসে, ঠিক আছে? আর এখান থেকে 4-5টাই ঠিকই আছে। তাহলে মনে করেন মোটামুটি 8-9টা এমসিকিউ আপনি কমন পেয়ে গেছেন। আপনার পাস করতে 13 লাগে, তাই না? নেক্সট ক্লাসে পাস করাই দিব, তার সব পরের ক্লাস থেকে আপনাকে A+ পাওয়ার জন্য পড়াবো, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।